This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরে ওরে সত্য করিয়া কনে রে মাহুত কোনবা দেশে বাড়ি ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত। সেটা হচ্ছে সবার আগে একটা ভালো মানুষ হতে হয় তোমাকে, আর এই ভালো মানুষটা তৈরি করার জন্য প্রত্যেকের বাবা মা ভীষণভাবে এটার মধ্যে থাকেন। তুমি যখন গান গাইতে এসেছেন প্রথমে রাগ ভৈরব গাইলেন, তখন মোটামুটি 4:30 5টা বাজে, 90% লোক ঘুমিয়ে গেছে। যারা একদম হার্ডকোর ক্লাসিক্যাল মিউজিশিয়ান তারা শুধুমাত্র জেগে আছে। তুই আয়, ভাই আজকে আমাকে সারাদিনে একটাও ডিস্টার্ব করিস না, আমি অন্য কিছুর মধ্যেই আছি। আচ্ছা, মানে ওকে গেরুয়া পরে দেখেছি, মানে ও আর কোনো গান গাইতে পারে না। এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি, নট অনলি মি, নট অনলি তুমি বা তুমি। গাইলাম ইয়াদ দিয়া কি আয়, ও তো তখন ফুল অন ক্লাসিক্যাল গাইতাম, ফোক আমি জানতামই না। টেকনিক্যালি ঢুকতে ভালো লেগেছে, মানে এটা মজা পেয়েছি আমি বিষয়টা। একার কোনো দাম নেই। আমরা পৃথিবীতে আমাদের জার্নিটাই জীবনে শুরু হয়েছিল, তুমি যদি প্রস্তর যুগে যাও, আমাদের জার্নিটাই শুরু হয়েছিল যে মানুষ সঙ্গবদ্ধ হয়ে থাকা শুরু হলো। তুমি তাকে ভালো বা মন্দের যদি তোমার এত জ্ঞান দেওয়ার হয় না, ইনবক্সে গিয়ে দাও। একটা টাইম ছিল গানের ক্ষেত্রে, গানের 4টে জায়গা হয়: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। এটা একটা গানের বেসিক স্ট্রাকচার হয়। তুমি না তো এখন সঞ্চারী পাও, আভোগ তো নেই। অপসংস্কৃতি নয়, মানে নিজেদের মস্তিষ্ক থেকে সময়, ইচ্ছে, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, কৃষ্টি, শিল্প, এগুলোর নরিশমেন্ট করার জায়গাগুলোই কমে গেছে। শাস্ত্রজ্ঞ হতে হবে, তোমাকে পড়াশুনো করতে হবে। রিয়েলিটি শো তখনই রিয়েল থাকবে যখন তুমি রিয়েলিস্টিক্যালি শুধুমাত্র গান বাজনাকে পুশ করবে। ব্রেনের একটা তৃতীয় সেক্টরে যেখানে একটা প্রবলেমেটিক ক্যাওস ঝামেলা, তোমার এগুলো নিতে নিতে মানুষ এমন ভাবে অ্যাডপ্ট করে ফেলেছে যে এইগুলোই বানাচ্ছে লোকজন। ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। হস্তির নড়ান হস্তির চড়ান, হস্তির নড়ান হস্তির চড়ান, হস্তির পায়ে বেড়ি ওরে ওরে সত্য করিয়া কনে রে মাহুত কোনবা দেশে বাড়ি, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। আরে খাটো খোটো মাহুত রে তোর গালে চাপা দাড়ি, আরে খাটো খুটো মাহুত রে তোর গালে চাপা দাড়ি। আরে ও রে সত্য করিয়া কোনে রে মাহুত কোনবা, আরে ঘরে কয়জন নারী রে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। হস্তির নড়ান হস্তির চড়ান, হস্তির পায়ে বেড়ি, আরে ও রে সত্য করিয়া কোনে রে মাহুত কোনবা দেশে বাড়ি, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। আজ চেনা মানুষের অচেনা গল্পে বুঝতেই পারছেন কে গেস্ট। সৌম্যদা, সৌম্য চক্রবর্তী। সৌম্যদা, তোমাকে ওয়েলকাম আমাদের মগজমারির এই পডকাস্টে। আমি স্নেহা। তো তোমার সাথে গল্প করব। তো প্রথমে তোমাকে শুরু করব যেটা দিয়ে, সেটা হলো তোমার ছোটবেলা। মানে প্রত্যেকটা মানুষেরই একটা লাইফে ছোটবেলা থাকে, সেখান থেকেই তার জার্নি শুরু হয়। তো তুমি যদি একটু। আমার তো মনেই হয় না বড় হয়েছি আমি এখন।
একদমই তাই, বড় না হওয়াই ভালো, সবার মধ্যে একটা চির সবুজ যৌবনটা থাকা হ্যাঁ, সবসময় সত্যি দরকার। তাই। তো তবুও তুমি একটু বলো যে তুমি বাঁকুড়ার ছেলে, একদম। তো সেইখান থেকে তোমার এই সারেগামাপার ফাইনালিস্ট হওয়া, সেই জার্নিটা যদি একটু বলো। সারেগামাপার উইনার হওয়া বলো, বা ইন্ডিয়ান আইডলের ফাইনালিস্ট হওয়া বলো, বা সিনেমা ডিরেক্ট করো বলো, সব জিনিসগুলোই না শুরু হয় কোথাও না কোথাও। যে প্রথম যে তোমাকে স্টেপটা নিতে হয় সেটা হচ্ছে সবার আগে একটা ভালো মানুষ হতে হয় তোমাকে। আর এই ভালো মানুষটা তৈরি করার জন্য প্রত্যেকের বাবা মা ভীষণভাবে এটার মধ্যে থাকেন। তো আমি আমার রুটের কথা যদি বলি, আমি সব থেকে বেশি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে একটা মিউজিক্যাল ফ্যামিলি, কালচারাল ফ্যামিলি, অত্যন্ত শিক্ষিত ফ্যামিলি, এবং শাসনের মধ্যে রেখেও স্বায়ত্ত শাসন দেওয়া একটা ফ্যামিলি। এটা সব থেকে বড় অদ্ভুত। যে যখন হয়তো যে টাইমটা ধরো প্রত্যেকের একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, সুতরাং ওই এই নুনান্তে পান্তা ফুরায়, মানে এই বিষয়টা আমি বলে আর করতে চাই না। আমাদের প্রত্যেকের স্ট্রাগল আছে জীবনে, আর এগুলো আমরা যারা বাঁকুড়ার আমরা জানি যে এই জার্নিটাই হচ্ছে প্রথম স্ট্রাগল। জার্নিটাই হচ্ছে ওখান প্রথম থেকে এই struggle। অবধি এখনো পর্যন্ত ওই রাত্রিরে সর্বসাকুল্যে 3টে বাস। That's it. আমি এখনো পর্যন্ত ওই জায়গায় কিন্তু আসেনি বিষয়টা, যে মানে কন্টিনিউ কানেক্টিভিটি কিন্তু এখনো নেই। খুবই মানে এখনো ঠিক আছে, ব্যাটা আছে। তো যাই হোক, এই জায়গা থেকে বলতে গেলে অনেকগুলো জিনিস একসঙ্গে পাওয়া, সেটা হচ্ছে প্রথমত বিশুদ্ধ জল, বিশুদ্ধ খাওয়া দাওয়া একদম, আর মাটির কাছাকাছি থাকার একটা অদ্ভুত সংমিশ্রণ। আর তার সঙ্গে দুটো তাবড় তাবড় গাইয়ে তোমার বাড়িতে থাকা একটা মা, দ্বিতীয়টা বাবা। তা এটার মধ্যে দিয়ে বড় হওয়া, আর সেখান থেকে পড়াশুনো যা করেছি, মানে মোটামুটি করেছি। আমি খুব একটা ভালো পড়াশোনায় কোনোদিনও ছিলাম না, ফাঁকিবাজ ছিলাম। একটু সিরিয়াস হয়েছিলাম বড় হওয়ার পর, সেই আর কি। আচ্ছা, মানে গান করাটা ছোটবেলা থেকেই তোমার ফ্যামিলি থেকে যেহেতু হয়েছে, তো কবে ভাবলে যে এই গানটাকেই প্রফেশন করবে? ভালো লাগা তো আলাদা জিনিস, প্রফেশন আলাদা জিনিস। তো সেটাকে আস্তে আস্তে প্রফেশনিজমে কখন তুমি ভাবলে যেটা কনভার্ট করতে হবে বা করলে? সামহাও আমি না কখনো ভাবিনি, সত্যি বলছি। কারণ আমি, আমার জ্ঞান হওয়া ইস্তক আমি শুধু একটাই জিনিস জানি, যে আমি গান গাই। মানে এটা বড় অদ্ভুত, মানে আমার মনেই পড়ে না যে আমি প্রথম কোনোদিনও হারমোনিয়াম ধরেছি। হ্যাঁ, ফার্স্ট স্টেজ শো আমার মনে পড়ে, সেটা মায়ের কোলে বসে গিয়েছিলাম। সেটা মোটামুটি ওই ছিল 4 সাড়ে 4 বছর এরকম বয়স ছিল। তো আমার মানে গানটা ইনফ্যাক্ট মনে নেই এখন, বাট আমি গান গেয়েছিলাম সেটুকু মনে আছে। মানে 4.5 বছরে প্রথম মায়ের হ্যাঁ, কোলে বসে গান করা। হ্যাঁ, মানে অত অডিয়েন্স প্রথমবার আমি দেখেছিলাম আর কি। এটা বাবারই শো ছিল, বাট সামহাও যে হয় না ওই জায়গাটা বাবারও দেওয়া, যে ঠিক আছে একটা গান গাক, এই আর কি। তোমার এই জার্নিতে তুমি বাবা মায়ের পর কাকে মিট করলে, মানে যে তোমাকে আবার ইন্সপায়ার করলো, মানে গানের জন্যই তোমাকে আর একটু পুশ আপ দিল? পুশ আপ দিল। শান্ত, তুমি তুমি কি মানে তুমি কোথাকার ছেলে? মানে আমি আমি হচ্ছে বেসিক্যালি বাঁকুড়ারই। ও বাহ, তুমি বাঁকুড়ার, তাহলে তোমাকে বলাই যায় খুব ভালো হবে। সেটা হচ্ছে আমাদের একটা রবীন্দ্র ভবন হল আছে, জানো তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো ওখানে তখনকার দিনে হতো, এখন আর এই কনসার্ট গুলো কেন বন্ধ হয়ে গেছে জানি না, হোল নাইট শো হতো। আচ্ছা। তো ওখানে পণ্ডিত অজয় চক্রবর্তী এসেছিলেন একবার, এবং তার সঙ্গে তেজেন কাকু, সবাই মানে সরদে, আরো 2-4 জন আর্টিস্ট। তো এই পুরো একটা রাত্রিবেলা থেকে 8:30-9টা থেকে অনুষ্ঠান শুরু হয়, একদম ভোরবেলা 5টা অব্দি অনুষ্ঠান হবে। তো আমি প্রথমবার, যদি সত্যি কথা বলো, যে খুব ভালো বললে আসলে, পুশ, সত্যি দ্যাট ওয়াজ আ পুশ, নয় ভেন, ইটস আ কিক। তুমি কি করতে চাইছো। তো পুরো অনুষ্ঠানটা হচ্ছে 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 যত ভর্তি শীতকাল, সবাই আলটিমেটলি শেষ দিকেরটা না পুরো ঘুমোচ্ছে। আর অজয় চক্রবর্তী সবার শেষে আসবেন গান গাইতে। উনি যখন গান গাইতে এসেছেন, প্রথমে রাগ ভৈরব গাইলেন, তখন মোটামুটি 4:30-5টা বাজে। 90% লোক ঘুমিয়ে গেছে, যারা একদম হার্ডকোর ক্লাসিক্যাল মিউজিশিয়ান তারা শুধুমাত্র জেগে আছে। আমার জেগে থাকার কথাই নয়। সি দ্যাট ওয়াজ 1998, যদি আমি খুব একটা ভুল না করি। তো তখন আমি সত্যি মানে ওই এজটা পেরিয়ে একটু বড় আর কি, জাস্ট মানে ওই গেঞ্জির হাফ প্যান্ট আর কি। ঠিক আছে, তো সেই মোমেন্টে আমি না ওই সামনের চেয়ারটা ধরে এরকম করে হালকা করে উঠে দেখছি ওই লোকটা গাইছে, ঘুম আসে না দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে। পুরো হলটাই প্রায় ঘুমোচ্ছে। হ্যাঁ, সেই এটা গান হতে পারে, মানে দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং দ্যাট সং। মানে ঘুম আসে না, সবাই ঘুমোচ্ছে, অথচ বলছে ঘুম আসে না দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে, আমি কেমনে কাটাই এ রাত জানি না। তো দ্যাট সং অ্যাকচুয়ালি হিট লাইক এনিথিং, ইটস হিটেড মি। কিছু তো ব্যাপার আছে, মানে এইরকম গান বাজনা হয়। কারণ আমাদের যা জেনারেশন দেখতেই পাচ্ছ এখন, যে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা আস্তে 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 ক্ষয়িষ্ণু জায়গায় চলে গেছে। তো তখন
আমার মনে হয়েছিল যে না, যদি গান গাইতে হয় এই ক্রিম বিষয়টাই শিখতে হবে। আচ্ছা। তো তারপরে বাবাকে বলা যে বাবা এই গানটা ভালো লেগেছে। ওই ক্যাসেটটা খোঁজা আমার কাছে অনেক বড় জার্নি ছিল। তো ক্যাসেটটা কোথাও পাইনি আমি। ওই যে ক্যাসেটে ওই গানটা ছিল। অনেকদিন পরে দেখি এক ভদ্রলোক, মানে ২-৩টে বাড়ি ছাড়িয়ে, তো তাদের টেপ রেকর্ডারে তখন ওই ছিল না, ওই হ্যাঁ, এই হ্যাঁ, ছোট টেপ ক্যাসেট। রেকর্ডারের ছোট ক্যাসেট ওই ছিল। ক্যাসেটটা চলছিল, তো আমি ওই বয়সে তাদের বাড়িতে গিয়ে পরে বলেছিলাম এই ক্যাসেটটার এই গানটা শুধু শুনবো, একবার নিয়ে যাবো বাড়িতে। আচ্ছা। তো বাস, দ্যাটস ইট। তারপর তুমি ছোট থেকে বড় হলে, তোমার কলেজ কোথায়? বাঁকুড়াতেই? বাঁকুড়া, শালডিয়া। শালডিয়া? হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তারপর কলেজের পর কলকাতায় আসা। না, না, একদমই না। তার অনেক আগে কলকাতায় আসা। মানে আমি ক্লাস 6-7 থেকে আমার কলকাতায় এসে গান শেখা শুরু। বললাম না ওইটা, আচ্ছা। ওই ধরো ওই ক্লাস 3-4 এর পিরিয়ডটা পেরিয়ে তখন থেকে তো বিষয়টা ঢুকে গেছে, মানে ইনজেক্ট হয়ে গেছে। ছোটবেলায় বাবা অনেক পরে বলেছে, এটা বড় হওয়ার পরে, যে কিছুই করতাম না, জাস্ট তানপুরাটা চালিয়ে রেখে দিতাম। তুই যখন ছোট ছিলিস, যখন গান নয় আও বলতে পারতিস না। তো এটার যে ওই, মানে ওই মেগাহার্টজটা যে কতটা এফেক্টিভ হতে পারে, ওটা রক্তে মজ্জায় ঢুকে যায় তোমার, আর তুমি ওটা থেকে নেশার মতো বেরোতে পারবে না। তো তার জন্য অনেক আগেই কলকাতায় আসা, শিখবো গান। কলকাতায় কি থাকতে নাকি বাঁকুড়া কলকাতায় আসা যাওয়া আর কি? আচ্ছা। আমার কাছে তো কলকাতা বলতে প্রথম ছিল এলআইসি বিল্ডিংটা। ও বাবা ধর্মতলায় নামিয়ে পরে বলেছিল এই দেখ এটা কলকাতা। তো আজ আচ্ছা, অব্দি আমি ওখানে নামলে ইমোশনাল আচ্ছা, আচ্ছা, somehow। আচ্ছা। আর আরেকজন নাম, যে যিনি হচ্ছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। আহা, ওনার সাথে তোমার প্রথম মিট? well, প্রথম মিট হচ্ছে আমার রবীন্দ্র সদন এরিয়াতে। কালিকাদার তখন দোহার, মানে সেই ব্যাপারটা চলছে আর কি কালিকাদার, সেটা অনেক আগে, তখন আমি ছোট। তো দেখলাম একটা গ্রুপ বড় অদ্ভুত ভাবে ওপেন, এরম রাস্তার মধ্যে, মানে রবীন্দ্র সদন ওই চত্বরটার ভেতরে, মানে রাস্তার মধ্যে কি সুন্দর গান গাইছে, মানে খুবই ভালো। কারণ আমি ফোক শুনেছিলাম, বাট আমার রক্তে মজ্জায় কোথাও কখনো ফোক ছিল না, অ্যাডাপ্টেড আমার কাছে এটা। আচ্ছা, তো সেই তখন কালিকাতাকে জাস্ট দেখা দূর থেকে। তারপরে একসঙ্গে অনেক কাজ, রেডিওর কাজ করা। তখন আমি, মানে যেহেতু পরবর্তীকালে কলেজ লাইফটা আমি ধরো বাংলায় অনার্স নিয়ে দেন মাস্টার্স করেছি, তো অনার্সের টাইমে তখন বাংলার প্রতি ভীষণ আসক্ত হয়ে যাই আমি, যে আমি লিটারেচার নিয়েই কাজ করব, গান লিখবো। মানে গান লিখবোটা, সরি, গান লিখবোটা আমাকে গান লিখতে শিখিয়েছে কোভিড, বাট আমি তার ইটস অনেস্ট, গান লিখতে শিখিয়েছে কোভিড। সুর করতাম আগে, তার আগে। আর লেখা, মানে দীর্ঘ, মানে আমার প্রায় ধরো দুখানা বই আছে যেগুলো আমার কবিতা লেখার বই আর কি। তো একতারা, দ্বিতীয়টা দোতারা। তো আচ্ছা, দোতারাটা এখনো প্রকাশিত হয়নি, একতারাটা প্রকাশিত হয়েছে বইমেলায়। তো তখন কবিতা লিখতাম, গল্প লিখতাম, ছোট গল্প। তারপরে একটুখানি ঝুঁকলাম উপন্যাসের দিকে। তো তখন থেকে কালিকাদার সঙ্গে, স্ক্রিপ্টিং নিয়ে কালিকাদার সঙ্গে আস্তে 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 রেডিওর কাজ করতে করতে তখন পরিচয় হয়। এই আর আচ্ছা। কি। তারপরে পরে তো তত ইতিহাস। পরে তো তুমি অনেক অনেক বড় একটা জার্নি আছে কালিকাদার সাথে হ্যাঁ, তোমার, মানে সারেগামাপার জন্য হ্যাঁ, আর কি। উনি তখন ছিলেন, তুমি যে একদমই সিজনে একদম ছিলেন। একদমই তাই। তারপরে তো আর পেলোই না কেউ, লোকটাই তো তারপরে তো কোথাও আর আমাদের হুম। মধ্যেই মিশে গেল। তো সারেগামা পানি একটু জিজ্ঞাসা করি, সারেগামা পার যে জার্নিটা, মানে তুমি যেহেতু বললে যে কলকাতা বাঁকুড়া করতে, সারেগামা পার জার্নিটা তোমার 2015 2015-16 16 মানে 15 শুরু হয়ে 16 16 শেষ হয়েছে, তুমি উইনার হয়েছিল। তো একটা বিশাল জার্নি, মানে টেলিভিশনের সামনে দর্শক, প্রচুর শোজ। তো সেটা নিয়ে একটু বলো, মানে সেই জার্নিটা কি অবশ্যই সহজ ছিল না, কঠিন তো ছিল। এবার তুমি বলো তোমার কিরকম ছিল সেই জার্নি, ফার্স্ট টাইম স্টেজে উঠে এত অডিয়েন্স, তারপর সবাই দেখছে সেটা। আমার তো ঝামেলা ছিল একদম অডিশন পিরিয়ড থেকে ভাই। আমি অন্য কিছুর ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, চলে এসেছিলাম, মানে জানা থা জাপান পৌঁছ গেছি। মানে সেটা বন্ধু বান্ধবদের চক্করে। আমি জানি তাদের নামগুলো আমার বলা উচিত, বিদেশ, স্বরাজ, উম আহ, দিনুদা, ইনফ্যাক্ট চৌধুরী, এরা সব মানে বন্ধু বান্ধব যারা সবাই গান বাজনা শিখতো। তো আমি পকেটের সঙ্গে ওই লড়াই করা, কলকাতায় এসে যা হয় সবারই। তো আমি একটি বই, বেসরকারি একটা এডুকেশন ইয়ে হয় না আমাদের, যেগুলো মানে সরকারি পরীক্ষার জন্য, হ্যাঁ, এসবের হ্যাঁ, জন্য হ্যাঁ। যারা পড়ায় আর কি, নামটা বলছি না আমি। তো ওখানে পড়াশোনা করার জন্য আমি ভর্তি হই, এবং বেলঘরিয়া আমি বাদামতলায় থাকতাম, আচ্ছা, ওখানে একটা হোস্টেলে। তো ভেবেছিলাম যে যাও, কোথায় গান বাজনা করে কি হবে, ক্লাসিক্যালের যা যেদিক দিয়ে যাচ্ছে, তো ঠিক আছে চলো একটা যদি চাকরি বাকরি কিছু হয়ে যায় তাহলে কলকাতা একটুখানি সুরাহা হয় আমার নিজের জন্য। দেন অ্যাপিয়ার্ড ফর সিভিল সার্ভিসেস, WBCS।
তারপরে প্রিলিমিনারি মেন দুটোই কোয়ালিফাই করে যাই বাই চান্স সেকেন্ড টাইমে। প্রথমবার পারিনি, দ্বিতীয়বার কোয়ালিফাই করি। প্রথমবার কিছুই কোয়ালিফাই করিনি, মানে প্রথমবারটা একদম পুরো পাসকা। আচ্ছা দ্বিতীয়বার একটা প্রিলিমিনারি হওয়ার পর মেন, দেন তোমার ইন্টারভিউর জন্য যে ডেটটা ছিল সেই দিনই সারেগামাপার অডিশন ছিল। আচ্ছা তো আমি ইন্টারভিউর ওখানে গিয়ে পৌঁছে গেছি সকালবেলায়, বাস তো জানো ভোরবেলা এসে নামিয়ে দেয়। তো ওখান থেকে গেছি, বসে আছি, তো তার মধ্যে বন্ধু বান্ধবরা ফোন করেছে, "এই তুই ঝট করে একবার আয় তো, মিশনারি গার্লস আছে না আমাদের রবীন্দ্র সদনের সামনে এরিয়াতে, মিশন গার্লস বোধহয়। তো ওখানে বললো যে তুই একটু আয়, ডাবল ডিমের কোচ, 1 কাপ চা, হেভি কথাবার্তা হবে, গান বাজনা হবে, তুই আয়। বললাম, ভাই আজকে আমাকে সারাদিনে একটাও ডিস্টার্ব করিস না, আমি অন্য কিছুর মধ্যেই আছি। এবার কটার থেকে কাজ হতো, আমি দেখলাম যে জায়গায় নাম আছে আমার, তাতে করে মোটামুটি আমার 2:30-3টের আগে আমার ইন্টারভিউ হবে না। বাস শয়তান ওখানে মাথার মধ্যে ভালো, চলো একবার ঘুরে আসি, কি আছে, বন্ধু বান্ধবরা ডাকছে। এসে দেখি মোটামুটি একটা তীব্র লাইন, অনেক বড়, প্রায় 1000-10-15 লোক। বললাম করতেটা কি হবে দেখি, ততক্ষণে আমার ছবি টবি বের করে ওরা ফর্মে চিপকে দিয়ে রেখেছে, এই এটা তোর ফর্ম 712, তোর ছবি টবি চেটানো আছে, দেখি মাথাটা মোড়া আছে। আমি খুলে দেখি, স্যার তুই জানিস ভাই আমি এগুলো অডিশন দেবো না। ভাই একবার দে না, আমরা তো আছি লাইনে, একসঙ্গে দে, অডিশন দে, ভালো লাগবে। দেন অডিশন দেওয়ার পরে আমি তারপরে ওখানে আবার রিটার্ন করে গেলাম যখন, তখন দেখলাম নাম পেরিয়ে গেছে। তা প্রথমেই তুমি যদি মানে একটা টাইম সিকোয়েন্স তুমি গড়বড় করে দাও, তুমি সারা জীবনে তোমাকে চাকরি দেওয়া উচিত নয়। যাই হোক, আমিও পাইনি, ঠিক আছে আমি কিছু বলিনি, বাড়িতে ফোন করলাম যে এরকম ব্যাপার, আমি না অডিশন দিতে গেছি। ইন্টারভিউ যাসনি না? তো আমি আমার বাড়ির লোককে কেন বলছি আমি এটা, যে তারা সত্যি ভগবান আমার কাছে। একটা প্রশ্ন করেনি বাড়ির লোক, সবাই এদিকে, সবাই ভাবছে তো কিছু না কিছু তো হয়েই যাবে, অ্যাটলিস্ট যে কোনো একটা কিছু তো পেয়ে যাবে। এটা নয়, ওটা ক্র্যাক করে ফেলেছে। হ্যাঁ মানে কিছু তো হয়ে যাবে। এবার আমি বললাম যে, মা এরকম ব্যাপার, আমি না অডিশন দিতে গেছিলাম। কোথায়? আমি সারেগামাপায়। ও, ইন্টারভিউ নিয়ে কোনো প্রশ্ন নেই, কি গাইলি? মা গাইলাম ইয়াদ দিয়া কি আয়ে। ও তো তখন ফুল অন ক্লাসিক্যাল গাইতাম, ফোক আমি জানতামই না। সবাই কি বললো শুনলো, ভালো করছিস, ঠিক আছে, খাবার খেয়েছিস কিছু, এক কাজ কর, বাস তো দেরি আছে, কিছু খেয়ে নিয়ে বাস ধরে বাড়ি চলে। দ্যাটস ইট। তো তারপরের যে জার্নি সারেগামাপার বলতে গেলে সরি, অ্যাকচুয়ালি অনেকটা দান কালিকাদার, মানে আমার উপর এই ভরসাটা করে না। আমাকে যখন বলেছিল যে দেখ তুই তো বাঁকুড়ার ছেলে, তুই যদি ফোকটা গাস খুব ভালো হয়, তুই যদি ফোকটা গাস। ভাবলাম দাদা আমি 2 দিনে ধরা পড়ি, কারণ আমি যখনই আমি গোলেমালে পীড়িত করোনা গাইবো, দেয়ার ইজ আ ভৈরবী রাগ, তো এবার আমার ওর মধ্যে হারকাত বুড়কি করে ফেলবো আমি, তার সমস্যা হয়ে যাবে, ফোকের অরিজিনটা আমি রাখতে। তুই কর, তোর যেটা ইচ্ছা হয় তুই কর, অ্যাটলিস্ট ফিউশনও তো আসা দরকার, কেউ তো করছে বিষয়টা, ফিউশনই হোক, একই রকম ভাবে গতানুগতিক পদ্ধতিতেই কেন বা গাইতে হবে, ফিউশন কর, তুই ওটার সঙ্গে একটা রাগের 4টে লাইন গা। তো এটা আমাকে মানে খুব গড়ে পিটে মানুষ করেছে, এবং অনেক গান কালিকাদার মানে ইনস্ট্যান্ট লেখা ওখানে, যেহেতু একটা পূর্বসূত্রিতা ছিলই, আগের পরিচয় ছিল। তো তারপরে কালিকাদা মানে সেটা নিয়ে একটা অনেক বড় ইতিহাস, আমি এটা সত্যি কখনো কোথাওই বলা হয়নি, আমার মনের মধ্যেই থাকে এটা। জানি ওই লোকটা রাত্রিবেলায় অনেকটা হয়রান হয়ে গেছে, সারাদিন গ্রুমিং করিয়েছে আমাদেরকে, তারপরে শুয়ে পড়েছে, তো একটা খাটে দুজন ভাগাভাগি করে শুয়ে গেছে রাত্রিবেলায়। কত গান, কত লেখা, কত আলোচনা, ইটসেলফ একটা মানে হিমসেলফ একটা ইউনিভার্সিটি। ওনার কাছ থেকে যা জানকারি, মানে অনেক কিছু হারিয়ে গেল আসলে, যে জানকারিটা হয়তো পাওয়া যেতে পারতো। তারপর উনিও তো কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট ছিলেন, উনিও তা নিয়ে চর্চা করেছেন দীর্ঘদিন। একদমই, ওই জন্যই তো এত বেশি মানে মানে ভেতরে ঢোকা দুটো মানুষের। কাজের তো ব্যস্ততা রয়েছে, সব সময় থাকে, সে থাকাই ভালো। তো তার মধ্যে তুমি এরকম কেউ আছে তোমার কাছে তোমার জীবনে যাকে তুমি হারিয়ে ফেলেছো, বা তার সঙ্গে সময়ের ব্যস্ততার জন্য, কাজ প্রেশারের জন্য তুমি তাদের সঙ্গে দেখা করতে পারো না, বা তার কথা মনে পড়ে, তার সম্পর্কে একটু বলো কিছু, মানে এরকম কেউ আছে কিনা? আমাদের প্রত্যেকের লাইফে এরকম অনেকগুলো মানুষ থাকে। সব থেকে প্রথমেই বলবো যারা সহপাঠী ছিল, সহযোদ্ধা ছিল, কোনো সময় একসঙ্গে বসে যাদের সঙ্গে দীর্ঘদিন আড্ডা, আলোচনা, গান বাজনা, প্রচুর পরিমাণ জানকারি শেয়ার করা, এটা ওটা। আমরা কোথাও না ভীষণ ভাবে
কাজের অছিলা দিয়ে, আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমি জানি না কে কিভাবে, কাজের অছিলা দিয়ে না আমরা ওই একটা কলটাকে ডায়াল করার জন্য না আমাদের এই ল্যাদগিরিটা না জীবনে এখন সব থেকে বেশি কাল হয়েছে। আর এই জিনিসটার জন্য তো মিথ্যেবাদী তৈরি হয়েছে মানুষ সব থেকে বেশি। যতদিন তার দিয়ে বাঁধা ছিল ফোন, ততদিন মানুষ মিথ্যেবাদী ছিল না। হ্যাঁ। এটা যেদিন থেকে এসছে সেদিন থেকে মানুষ মিথ্যেবাদী পরিণত হয়েছে। তো এরকম অনেক মানুষ হারিয়ে গেছে, শুধু একটা আধটা নয়, কিছু মানুষ ধরো পৃথিবীতেই নেই। আমার সামহাও আমি যেমন যে মানুষটাকে জীবনে সব থেকে বেশি মনে হয় আমি হারিয়ে ফেলেছি, দুটো লোকের কথা বলবো। একটা হচ্ছে আমার ঠাকুরদা অমূল্য চক্রবর্তী, অক্সফোর্ড পাস আউট ছিল। আমি মানে সাহেবরা বলতো চটি জুতো পরা সাহেব তাকে। এই সালডিয়া কলেজটার যার কথা বললাম, এই কলেজটার যখন স্কুল ছিল তখন সেটা আমার ঠাকুরদার হাতে প্রতিষ্ঠা করা। আচ্ছা। ঝাঁটিপাড়ি আছে হ্যাঁ, ওদিকে, হ্যাঁ। ঝাঁটিপাড়ি যে স্কুলটা, ওটা দীর্ঘদিন সেই হেড টিচার ছিল। মানে সেটা মানে ওই রিড় কি হাড্ডি বলে না, যে ওরকম ছিল। মানে মানুষটা একাধারে কতটা মানে স্টাডিটাকে কতটা আরো ছড়িয়ে দেওয়া যায় সেটার কাজ করতো। আমি দেখিনি, কারণ মায়ের বিয়ে হয়েছে যতদিন ততদিন ঠাকুরদা চলে গেছে। দ্বিতীয় নাম্বার আরেকটা লোক, সেটা হচ্ছে আমার মেজো জেঠু, আপাতমস্তক একটা বাঙালি মানুষ, বিষ্ণুপুর ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা বলা যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের মানে সুযোগ্য শিষ্য প্লাস জামাই। সেই মানুষটা মানে পুরো বাংলা ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিয়ে উড়িষ্যা চলে গেল, এবং উড়িয়াতে সেই মানুষটা গান বাজনা করতো, এবং দীর্ঘদিন সেখানকার অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট, ওখানকার মিউজিক কলেজের ডিন ছিল সে। আমি এই মানুষটার জীবনে আমার এই জায়গাটাই দেখতেই পেলো না, জার্নিটা হয়তো দেখে যাবো ছোটবেলা, তারপর মারা গেছে। তো আমার মনে হয় এই মানুষগুলোকে হারিয়ে ফেলেন আমার জীবনের খুবই ক্ষতি। বন্ধু এনারা থাকলে তো আরো বেশি কিছু আরো বেশি হতো কিছু জীবনে, হতে অনেক পারতো। কিছু জানা At যেত, least খুশি তো দিতে খুশি পারতাম। থাকতে পারতো একদম। হ্যাঁ, তুমি বিষ্ণুপুর ঘরানার কথা বললে। হ্যাঁ। বিষ্ণুপুর ঘরানা আজকের দিনে তো এত বেশি হাইলাইটেড নয়, মানে সেটা কেন বলে তোমার মনে হয়? আমার মনে হয় যে এখনকার দিনের যারা মানে সঙ্গীতের যারা স্টুডেন্ট, সবাই নয় ডেফিনেটলি বলবো, কিছু আছে, বাট পার্সেন্টেজ যদি তুমি বলো, তো আমার মনে হয় দ্য ল্যাক অফ মানে ইচ্ছে যে ক্লাসিক্যালটা শিখবো, কারণ প্রচুর পরিশ্রম করতে হয় ক্লাসিক্যালের। এটা সব থেকে বড় বিষয়টাই হচ্ছে যে তোমাকে যখন বেসটা তৈরি করতে হয় না, এই যে এই বেসটা ধরো, এই যে একটা গাছ যে তুমি রেখেছো, এইটা তৈরি করতে তোমার সব থেকে বেশি টাইম লাগে ক্লাসিক্যালের। মানে আমি নিজের কথাই যদি বলি, আমি 3 বছর শুধুমাত্র সারেগামা পাদানিসা করে গেছি। এবার এই ধৈর্য, সহ্য, ওটার প্রতি আবেগ, ডেডিকেশন এখনকার দিনে তুমি কোথায় পাবে? ঘরানাদারি তো ছেড়েই দাও, সব ঘরানা এখন পুরো মিক্স হয়ে গিয়ে পুরো মানে চটকে গেছে পুরো বিষয়পত্র। ঠিক আছে, তাও আমি বলবো এটা ঠিক আছে, সঙ্গীত যদি এক জায়গায় স্থবির হয়ে যায়, তার ফ্লো যদি না থাকে আটকে যাবে। যদি সামহাও এই ঘরানাদারি, রাগদারি, বিশুদ্ধ চরণ যে জিনিসগুলো, এগুলো যদি থেকে যেতে পারতো, তাহলে হয়তো আরো অনেকটা ভালো হতো, অনেকটা ভালো হতো। সামহাও এখনো কিছু মানুষ তো বেঁচে আছেন, অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এখনো পর্যন্ত, শান্তনুদা বেঁচে আছে। তো এই মানুষগুলো এখনো আছেন, কিছুটা চলছে, অনেক কজন। হ্যাঁ, মানে আমাদের বাংলার একমাত্র ঘরানা। তুমি ভাবো, এটার অবলুপ্তিটা গায়ে লাগে না? কষ্ট হয়। আমার মনে হয় যে এখনকার দিনে যারা শিখছে গান বা যারা শিখতে চাইছে, তাদের কোথাও না সবার আগে একটু ক্লাসিক্যালের নারিশমেন্টটা প্রয়োজন। বেস যেটা বেসটা না হলে তুমি কোনো কিছুই করতে পারবে না। তুমি ক্লাসিক্যাল গাইলে সমস্ত গান গাওয়া যায়, পারতেই হবে, কারণ গলার তোমার মানে রেঞ্জটাই তোমার এমন বানিয়ে দেয়, টিম্বারটাই এমন বানিয়ে দেয়, ক্লাসিক্যাল সেন্স বানিয়ে দেয়। কারণ তুমি সমস্ত গানকে দেখবে সমস্ত গানের মতো বলা হয়, বাট ক্লাসিক্যালকে কি বলা হয়? খেয়াল। হ্যাঁ, খেয়াল। তুমি যা করছো তোমার খেয়াল, তো তোমার খেয়ালটা কতটা উর্বর হতে পারে যে তুমি সৃষ্টি করতে পারছো স্টেজে বসে। প্রতিটা শিল্পী যারা এত বড় বড় দিগ্গজ পণ্ডিত ব্যক্তিরা যারা আছেন, তারা প্রতিদিন কি একটা গানকে মানে ধরো একটা রাগকে প্রতিদিন কি প্রতিটা স্টেজে উঠে একই রকম ভাবে বাজান? কেন বাজান না? বাজাতে পারেন হয়তো, বাট ওটাই খেয়াল যে আমি আজকে স্টেজে দাঁড়িয়ে পরে কি নতুন বানালাম, যার জন্য প্রতিটা দিন নতুন, নিজের মুডটার উপরেও ডিপেন্ড করে। একদমই। আচ্ছা, তোমার এই শিফটিংটা মানে তুমি ছোটবেলা থেকে প্রপার ক্লাসিক্যাল শিখেছো, তারপর কালিকাদার হাত ধরেই বা কালিকাদার ইন্সপিরেশনেই তোমার ফোকে আসা, এবং তোমাকে সারেগামাপার যখন লাস্টের দিকে তুমি যখন চ্যাম্পিয়ন হলে, তার মানে বা সারেগামাপার ওই জার্নিটাতে, তখন তোমাকে মানে তোমাকে সবাই চিনলো হচ্ছে যে তুমি ফোক গাও এই হিসেবে। তো
তারপর থেকে ফোকের কন্টিনিউয়েশনটা তোমার কাছে কিভাবে আর কি কাজ করেছে পুরো ব্যাপারটা? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। কন্টিনিউয়েশন, প্রথম কথা হচ্ছে একটা জিনিস বলি, আমার একটা বাজে লেভেলে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছিল, বাজে লেভেলে। মানে ধরো তুমি সারা জীবন ধরে তুমি একটা জিনিস চর্চা করে আসলে, হঠাৎ করে পুরোটা চেঞ্জ হয়ে তোমার একটা অন্য, তুমি গেরুয়া ফেরুয়া পরে তুমি ইয়ে করছো। তো কালিকা থেকে এটা আমি আগে যদিও বলেছিলাম। তো মানুষজনদের আমাদের এখানকার একটা স্টিরিওটাইপ মেন্টালিটি আছে, স্টিরিওটাইপ, ওটার আবহেই বাঁচতে থাকে, ওর বাইরে বেরোতে পারে। আচ্ছা, মানে ওকে গেরুয়া পরে দেখেছি মানে ও আর কোনো গান গাইতে পারে না, এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি, নট অনলি মি, নট অনলি তুমি বা তুমি, সবার, সমস্ত আর্টিস্ট। ও না, আচ্ছা ও মান্নাদের গান গেয়েছে মানে ও না মান্নাদের গানই গাইছে, মানে এইটা, এই যে তাকে ভেঙে তার কাছ থেকে আরো অন্য কিছু শুনি, সে অন্য কিছু গাক এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হোক, তাকে জ্ঞান দেওয়া হোক বা তাকে টিপ্পনি করাও হোক, সব জিনিসটাই বলছি, কিন্তু সেটা মানুষ করতে জানে। তোমাকে এই যে তুই তো ফোক গাইছে না, আরে ওর বাইরে বেরোতে পারেনি। কিন্তু আমি সবাইকে বলি, দাদা আমার মোটামুটি 20-22 খানা নিজের লেখা গান আছে, সেগুলো শুনুন। আমি সিনেমা ডিরেক্ট করেছি 2টো, তার গান আছে, সেগুলো শুনুন। আমার কথায় সুরে অন্য লোক গান গেয়েছে, তার অ্যালবাম বানিয়েছে, সেটা শুনুন। হিন্দি গান গেয়েছি, বলিউডে গিয়ে গেছি, সেটা শুনুন। তো আমার মনে হয় না সামহাও এই একটা মানে কিছু মানুষ বিস্তর মানুষের এই স্টিরিওটাইপ জায়গাটা থেকে না বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, তো আমার মনে হয় ভবিষ্যতে কিছুটা উপকার হবে। তবে তোমার কথার উত্তর যদি দিতে হয়, সত্যি ইট ওয়াজ ডিফিকাল্ট। তো কালিকাতা এটা 6টা কি 7টা এপিসোডের পরে বুঝতে পেরে যায় সামহাও যে এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে শহর। কারণ আমি নিজে দুঃখ পাচ্ছি, দেয়ার ওয়াজ 3 জনরা আমাদের ইয়েতে সারেগামাপার ব্যাচের মধ্যে, ক্লাসিক্যাল, কমার্শিয়াল মানে লাইট মিউজিক আর ফোক। তো আমি যখন দেখতাম যে যারা ক্লাসিক্যাল গাইছে, আরে ভাই এটা তো আমার গাওয়া উচিত ছিল। এটা আমি দেখছি রঙ সারি এক দিদিকে দেওয়া হচ্ছে এবং সেটার সঙ্গে আমাকে গাইতে বাধ্য করা হচ্ছে শালতলে বেলা ডুবিল। আচ্ছা, এবার শালতলে বেলা ডুবিলোর মধ্যেও কোনো খারাপ নেই, আমাকে গাইতে দেওয়াটাও কোনো খারাপ নয়, আমারও গাইতে কষ্ট হচ্ছে না। বাট সামহাও আমি আমার এটা মনে পড়ে, ওটার মধ্যে আমি যখন একটা হারকাত করছি, আরে ভাই দিস ইজ টেম্পারমেন্ট, কারণ ওই গানটা ওখানে রাগটা ওই ইয়েটা চলছে, গানটা চলছে, তার মধ্যে তো করে ফেলবেই তুমি, যদি ওটা তোমার ভিতরে থাকে করবে, তোমার ভেতরে যদি অ্যাক্টিং লুকিয়ে থাকে, তুমি একটা পডকাস্টের মধ্যে বসেও তোমার ওটা বেরিয়ে আসবেই, বিকজ তুমি ওটা তোমার সঙ্গে জন্মগতভাবে তোমার সঙ্গে ওটা বেড়ে উঠেছে। তো সামহাও এটা কালিকাতা বুঝতে পেরে যাওয়ার পরে কালিকাতা বলে এটা গড়বড় হচ্ছে, দাঁড়া তুই বেশ কিছু অন্য জনরার গান গা। তো তারপর থেকে আমি মোটামুটি প্রায় 20-22টা মতো অন্য জনরার গান, মানে ভ্যারাইটিস, হিন্দি, তারপরে হচ্ছে তোমার পুরাতনী, টপ্পা, ঠুংরি, মান্নাদের বেশ কিছু গান, পায়ে পড়ি বাঘ মামার মতো গান সত্যজিৎ রায়ের এপিসোডে। তো এইগুলো তারপর থেকে করার পরে সামহাও তবুও আমার মানে দীর্ঘদিন অব্দি স্টিরিওটাইপটা ছিল। কারণ তো সারেগামার পর আমি আরো 2 বছর আমাকে এটা 2-3টে বছর আমাকে ঝেলতে হচ্ছে, যতদিন না আমি ইন্ডিয়ান আইডলে গেছি। আচ্ছা, নইলে আমাকে বিশ্বাস করো আমার কোনো খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না যে আমি বলিউডে গিয়ে। তো আমি বলিউডে গিয়ে কি রিপ্রেজেন্ট করলাম, কমপ্লিট ক্লাসিক্যাল। এবার আমাকে এটার জন্য আমাকে ওটা করতে হলো, বাস কম্পিটিশন ওভার। শাক দিয়ে মাছ ধরে, কি বলবো আর বলো। আচ্ছা, এই যে বললে যে গান করছো, এখনো গান করতে করতে বা সিনেমার ডিরেকশন, তো দুটো তো একটা ডিফারেন্ট পার্ট। না, মিউজিকেরই ডিরেকশন। আচ্ছা, মিউজিকের ডিরেকশন দিয়েছো। আচ্ছা, তো ডিফারেন্ট পার্ট দেখো, একটা ওই যে বললাম যে একটু আগে তোমাকে অফ ক্যামেরা বলছিলাম যে স্টুডেন্টশিপ, ইউ নিড টু বি। আমি এখানেও যে বসে আছি, আমার ওর কাছ থেকেও শেখার আছে যে ও ঠিক কিভাবে ও যে হাঁটা চলা করছে, ওর মধ্যেও কিছু একটা আছে যেটা আমার শেখা দরকার। একটা নুড়ি পাথরের মধ্যেও কিছু আছে যে চুপ করে এক জায়গায় স্থবিরের মতো বসে আছে, সেটাও শেখা দরকার। তো আমার মনে হচ্ছিল আমি আরো কিছু শিখবো। আমি এই কম্পিউটার প্রোগ্রামিং, অ্যারেঞ্জমেন্ট আমি তো কিচ্ছু জানতাম না। আমি সিরিয়াসলি বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কিচ্ছু জানতাম না। ইউটিউব ঘেটে খুঁজে খেটে, আচ্ছা এটার সঙ্গে এটা করতে হয়, প্রথমে ভুলভাল গান বানিয়ে মিক্সিং জানতাম না, কি করে মিক্স করতে হয়, কোথায় কত ডিবি আপ ডাউন করতে, আমি কিচ্ছু জানতাম না। বাড়ি বসে ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু কিনে নিয়ে, সাউন্ড কার্ড কিনে নিয়ে আমি প্রায় বসেছিলাম 8 থেকে 9টা মাস। কিছুই বুঝতে পারছি না কাজ কি করে এটা দিয়ে। অবশ্য আমি দেখছি আমার থেকে ছোট বাচ্চা ছেলেগুলো কাজ করে দিচ্ছে। তো সামহাও ওই যে শেখার তাগিদ,
শিখতে হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বসা, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, বিভিন্ন সাউন্ড ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসা, তারপর আস্তে 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 দেখলাম আচ্ছা দিস ইজ অ্যাকচুয়ালি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। আচ্ছা, এই আর কি। তারপর থেকে কি নিজের গান, মানে নিজের গান তো আগে লিখতে কম্পোজ করতে, তারপর হ্যাঁ। থেকে কি টেকনিক্যালি নিজে ঢুকে গেলে নিজের গান? টেকনিক্যালি ঢুকতে ভালো লেগেছে, মানে এটা মজা পেয়েছি আমি বিষয়টা। তার আগে লিখে পরে ওই যে লোক বলতে, হ্যাঁ বলছি যে গানটা হয়ে গেছে একটুখানি বানিয়ে দেবে, আজকে সময় নেই, ঠিক আছে 7 দিন পরে আসবে, 7 দিন পরে বলো আর করে দেবো। বিষয়টা একটু দেখতে হবে গানটা কিরকম গান, একটু পাঠাও শুনি। আমার সামহাও ওটা খুব 1-2 বার মানে খুব মাথা গরম হতো, ভাই এত তেল কিসের ভাই, গান বাজনাই তো করো, আর কি আছে। তো সামহাও আমার মনে হলো যে এই টেকনিক্যাল জায়গাটা না আমার এরপর শেখা উচিত। নইলে এই মাঝরাত্রিরে একটা গান লিখতে ইচ্ছে হলো, তখন গানটা লিখে আমাকে ইমিডিয়েটলি বানাতে হবে, তো কর্ড স্ট্রাকচার নিয়ে বসতে হবে, আমাকে এক্ষুনি বানাতে হবে। তো সেটার জন্য সামহাও আমার ওখান থেকেই আসা তাগিদ। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে 5-10 বছর পর বা আরো একটু পর তুমি কি শুধুমাত্র নিজেকে একজন মিউজিশিয়ান বা একজন কি বলবো আর কি সিঙ্গার হিসেবেই কি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাও, না ওভারঅল একটা পারফর্মার হিসেবে নিজেকে দেখতে চাও? অ্যাগেইন গুড কোয়েশ্চেন। আমার মনে হয় সামহাও আমি 5 থেকে 10টা বছর পর নিজেকে একজন কমপ্লিট আর্টিস্ট হিসেবে দেখতে চাই। আচ্ছা, এবং একজন ভালো টিচার হিসেবে দেখতে চাই, যে মাল্টিমিডিয়ামে কাজ করে। একদম। আমার মনে হয় যে ভালো একজন টিচার হওয়া খুব ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে মনে হয় বেশ কিছু জিনিসকে একটা ব্যাংক তৈরি করে ডেলিভারি করে দিয়ে যাওয়া পরের একটা কিছু সংখ্যক হলেও, যেন তারা ওই জায়গাটাকে বুঝতে পারে, চিনতে পারে, তাদের যেন তাগিদ থাকে মিউজিককে আরো নতুন করে জানার, ডাইভ ইনটু দ্য ডিপ, যেন এরকম কোনো বিষয় যেন হয়। তো সেটার কারণে আমি এই আর কি এইটুকুই ইচ্ছে। একজন আর্টিস্ট আর একজন টিচার, এই দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, মানে অ্যাকচুয়ালি। কিন্তু তাও আর কি টিচার হতে গেলে আরো বেশ কিছু জিনিস আর কি আরো বেশি মাইনিউটলি নোটিস করতে হয়, আরো অনেক কিছু করতে হয়, তোমাকে শাস্ত্রজ্ঞ হতে হবে। শাস্ত্রজ্ঞ হতে হবে। তো ওটাই আর কি, তুমি বলেই দিলে আমার কোশ্চেনটা করার আগে উত্তরটা পেয়ে গেলাম। শাস্ত্রজ্ঞ হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। টিল ডেট আমি পড়াশোনা করি এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ল্যাটিন মিউজিক, অন্য দেশের মিউজিক জানি না, জানতে দোষ কি? খোঁজো। ইউটিউবটা তো শুধুমাত্র 4টে গসিপ শোনা হা 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 করার জন্য তো নয়, শুধুমাত্র নিজের পছন্দের তালিকার গানটুকু ছাড়া অন্য কোনো গান শুনবো না সেটা তো নয়। শোনো, অনেক বেশি জানো, কোন গান থেকে কোন গান ইন্সপিরেশন নিয়ে পরে গান বানিয়ে দেওয়া হচ্ছে, কোথা থেকে কোন গানের মানে জায়গাটা তুমি বুঝতে পারছো। লুডোভিকো এনাউডির আইজিওরনি থেকে ঠিক এমন এভাবে গানটা যে তৈরি হচ্ছে তুমি জানো, তুমি যতক্ষণ না নিজে ঢুকে তুমি বুঝবে কি করে যে এই গানটার থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের এখানে এই গান হচ্ছে। তো তুমি যখন এগুলো জানবে, শুনবে, তুমি ইয়ানিজিকে শোনো, এদেরকে শোনো, আরো ভালো প্রচার তো ঠিক আছে, তো সবাই ধরো মোটামুটি জানি আমরা সবাই, বাট ওয়েস্টার্ন ব্যান্ড গুলো যেগুলো আছে পুরনো পুরানো তাদেরকে শোনো, বিটলস শোনো, মানে এই জায়গাগুলোকে আমার মনে হয় বের করে আনা নিজের নারিশমেন্টের ক্ষেত্রে অনেক বেশি উচিত। এই যে ব্যান্ড বললে, ব্যান্ড কালচারটা তো এখন পুরো উঠে গেছে, এখন সবাই সিঙ্গেল গান করছে, সিঙ্গেল সমস্ত কিছু হচ্ছে। তো কি মনে হচ্ছে কেন এই ব্যান্ডটা কি আবার ফিরে আসতে পারে, বা এরকম কি হওয়া দরকার? তো অবশ্যই দরকার, যে আগে আমরা ছোটবেলায় শুনতাম যে মহিনের ঘোরাঘুরি ব্যান্ড, তারপর এরকম প্রচুর আরো ব্যান্ড শুনেছি যেগুলো ভালো লাগতো শুনতে, সেটা এখন পুরোপুরি উঠে গেছে। আমার মনে হয় মানুষ একসাথে থাকা ভুলে গেছে। ইউনিটি ইজ আ স্ট্রেংথ এখন শুধুমাত্র বইয়ে পাওয়া যায়। আর মানে এটা খুবই কষ্টের, অ্যাকচুয়ালি কষ্টের, কারণ ব্যান্ড আমারও ভেঙেছে আমি জানি। তো সেটার ক্ষেত্রে বলতে গেলে কি বলতো, মানুষ এত বেশি মানে কিছুদিন একসঙ্গে থাকার পর আমিষের এই ব্যাপারটা যখনই চলে আসে না, তখনই তোমার গড়বড়টা শুরু হয় ওখান থেকে। আমি একাই পারি, আচ্ছা আমি গিটারটা না বাজালেই ব্যান্ডটা চলবে না, আচ্ছা আমি ভোকালটা না দিলেই ব্যান্ডটার কোনো অস্তিত্বই নেই। নো স্যার, এভরিওয়ান ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের একসঙ্গে থাকাটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য যারা টিকে আছে তারা টিকে আছে, তাদেরও ভেঙেছে, যারা টিকে আছে তাদেরও ভেঙেছে, 2-4 জন তাদের থেকেও ছেড়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখো যারা ছেড়ে গেছে তারা লাইফে কি করেছে তারপর।
একার কোনো দাম নেই। আমরা পৃথিবীতে আমাদের জার্নিটাই জীবনে শুরু হয়েছিল, তুমি যদি প্রস্তর যুগে যাও, আমাদের জার্নিটাই শুরু হয়েছিল যে মানুষ সঙ্গবদ্ধ হয়ে থাকা শুরু হলো। যখন তারা মেঘ, বৃষ্টি, বিদ্যুৎ, দাবানল থেকে ভয় পেত, তারা সঙ্গবদ্ধ হয়ে থাকা শুরু হলো। মানুষ এখন সামহাও ভীষণ একাকিত্ব চাইছে। আমি, তুমি, আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট, দ্যাটস অল। এবং এটা কিন্তু একদম বেসিক থেকেই এই প্রবলেমটা শুরু হচ্ছে, বেসিক থেকে। তুমি একটা, তোমার কাছে একটা সেলফোন আছে, ওর কাছে একটা সেলফোন আছে, একসঙ্গে 10টা লোক একসঙ্গে বসে দেখবে তো কতক্ষণ সেলফোন গুলো তুমি রেখে দিয়ে পরে বসছো, গল্প করছো। মানুষের এই ইউনিটির জায়গাগুলোই হারিয়ে গেছে। মানুষের কথা বলা, একটা মানুষের থট প্রসেস কে জানতে চাওয়া, সে কি ভাবছে জিজ্ঞেস করা, নিজেরটাই বলতে যাই আমরা, আমি কি ভাবছি। জানিস আমি আজকে এটা করলাম, কেউ এসে পরে কিন্তু বাড়িতে বসে একবারও বলি না। আর আমি আমার মিসেসের ক্ষেত্রে বলবো, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এতটা ভালো এখন, যে অফিস থেকে ফেরার পর না আমি ওকে সবার আগে জিজ্ঞেস করি, হাউ ইজ ইউর ডে, বাস ইতনা সা করনা হ্যায় তুমকো। এইটুকু করতে পারলেই সব জিনিসপত্র হয়ে যায়। তুমি থট প্রসেসটা শোনো, একটা মানুষ কিভাবে জীবনকে দেখছে শোনো, ইন্টারেস্টিংলি গল্পের মতো শোনো একদিন। মানুষের কাছে এখন সেই সময়টা নেই, তো হাতে সেলফোন চলে এসেছে, সেখানেই তারা ব্যস্ত। সময় আছে, বিষয়টা হচ্ছে ল্যাদগিরিতে। মানুষের ইচ্ছে নেই, ঠিক আছে তো বড় বড় কথা যখন বলতে যায় তখন ওই একটুখানি হালকা মাথাটা একটু যখন চিড়চিড় করে তখন দেখবে কি হলো জীবনটায়, সব হারিয়ে গেল, সব মরে গেল। আরে ভাই তুই নিজেই হারিয়েছিস, তুই নিজেই করেছিস। মানে আমার জীবনে মানে আমি আঁকড়ে ধরে ধরে বলতে পারি, আরে মাঝরাত্রি বেলায় শরীর খারাপ লাগছে, সময় এরকম একটা প্রবলেমে পড়ি, হ্যাঁ ভাই এক্ষুনি এক্ষুনি বেরোচ্ছে আমি, কিন্তু আমি আমার নিজের প্রয়োজনে কাউকে পাইনি। তো এবার সামহাও এটাও একটা দিক, অবশ্যই এটাও আরেকটা দিক, যে তুমি কতদিন একতরফা করে যাবে। একটা টাইমে মানে তোমাকে ভাবতে ভাবতে যদি যাই না, আমি নিজেই এখন ভাবি কতগুলো বন্ধু ছিল বা যাদের সঙ্গে এতটা হৃদ্যতা, মানে আমি এখন বিকেলবেলা চা খেতে বেরোচ্ছি মানে ফোন করে বেরোচ্ছি, এই চল চা খেতে যাবো একসময়, কোনো কারণ নেই। এই বন্ধু বান্ধব গুলোর সঙ্গে আস্তে আস্তে দেখছি ও আচ্ছা চা খেতে আমিই বলছি, প্ল্যান করছি শোন না আমরা সবাই মিলে একটু চল একটু পুরী ঘুরে আসি বা কোথাও একটা চল একটু আউটিং করে আসি, সময় হবে না। তার 4 দিন পরে দেখছি সে কিন্তু একটা অন্য গ্রুপের সঙ্গে যাচ্ছে, তো ছবি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তো সামহাও কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভাই আমি একতরফা কেন করছি, এটাও একটা রিজন। তো সে একা হতে চাইছে যখন তাকে যেতে দাও। এই মানুষ একা হতে চাইছে, আর কিছু না, একা হয়েও গেছে, একা হয়েও গেছে। কোভিডই এসে পরে আমাদেরকে একা থাকতে শিখিয়ে দিয়েছে, আইসোলেটেড। সব থেকে বড় ট্রেনিংটা ওখানে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখন একটা বড়সড় একটা মাত্রা নিয়ে নিয়েছে আমাদের সবার জীবনে, ডাস্টবিন হয়ে গেছে। ডাস্টবিন বললে ডাস্টবিন অবশ্যই তাই এখন যেটা চলছে। তুমি একজন সেলিব্রিটি, তোমার প্রচুর ফলোয়ার্স রয়েছে আমরা দেখেছি, তো সেখানে যখন সোশ্যাল মিডিয়ায় কোন ব্যাড অ্যাপ্রোচ আসে বা কোন কথাবার্তা আসে, তখন সেগুলো তুমি কিভাবে হ্যান্ডেল? চূড়ান্ত লেভেলে মাথা গরম হয়, একদম চূড়ান্ত লেভেলে মাথা গরম হয়। তুমি বাড়ির মধ্যে বসে 50 টাকার প্রিমিয়াম ভরে তুমি একটা আর্টিস্ট বা একটা ব্যক্তি যার জীবনের একটা মাইনে আছে, যে জীবনে স্ট্রাগল করছে, সেটা নট অনলি মি, এভরি আর্টিস্ট, তুমি তাকে ভালো বা মন্দের যদি তোমার এত জ্ঞান দেওয়ার হয় না, ইনবক্সে গিয়ে দাও, মানে তাকে মেসেজ করে দাও। তোমার যদি এতই মনে করো তুমি, আর যদি তোমরা মনে করো 50 টাকার প্রিমিয়াম ভরে পরে সোশ্যাল মিডিয়াতে গিয়ে পরে কাউকে, যে কাউকে আজকে স্বস্তিকা দিকে একে ওকে তাকে যাকে ইচ্ছা বলে দেওয়া সহজ, বা তাতে তার খুব একটা ক্ষতি হবে কিছু হবে, সে যার নরিশমেন্টে যদি সে থাকে সে ঠিক তার কাজ করেই যাবে। কিন্তু এইটা খুব মুশকিল, সত্যি মাথা গরম হয়। তবে ইদানিং আমি সামহাও আমি একটু চুপচাপ হয়েছি, মানে এগুলো থেকে। আগে দুম ফাড়াক বলে দিতাম সবকিছু, মুশকিল হতো তারপরে আরো বেশি। নিজের প্রতি এফেক্ট হতো কিনা, মন খারাপ হয়ে যায়। কারণ তুমি ধরো একটা শিল্পী মানুষ, তো এবার শিল্পীরা একটু মুডি হয়, বিশেষত যারা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, দিয়ে ট্রিমেন্ডাসলি মুডি, মানে এত মুড সুইং বোধহয় মেয়েদেরও হয় না যতটা শিল্পীদের হয়। সিরিয়াসলি বলছি, প্রচুর মুড সুইং হয়। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে না আমার সামহাও, আমি এখন নিজে সামহাও চুপ করে গেছি। মানে আমি এখন কোনো একটা কিছু পোস্ট করলাম, কিছু লিখলাম, লেখার পর আমি কমেন্ট বক্স দেখি না, জাস্ট ইগনোর। যারা একদম ক্রিম মানুষজন, যারা তোমাকে সত্যি ভালোবাসে, বিখ্যাত একজন শিল্পীর খুব ভালো একটা কথা ছিল যে আমার 5 লক্ষ কোটি মানুষের দরকার নেই, ভালোবেসে যদি 500টা মানুষ আমার গান শোনে, আমার কাছে সেটা সারা জীবনের পাত্র। আমি এখন এইটুকুই বুঝি, লক্ষ কোটি মানুষ প্রচুর কিছু নেই, ও তো তুমি বুস্ট করেও বানিয়ে নিতে পারবে। সেটাই হচ্ছে। তো তুমি একটা লোকের প্রোফাইল, আমি নাম করে করে বলতে পারি, পরে বলবো, যাই হোক, তুমি প্রোফাইলে দেখবে 6.5 মিলিয়ন ফলোয়ার, সেটা ছবি দিল 937টা লাইক, ইভেন তাও নেই
26টা লাইক, ক্যা ফায়দা? দিখাওয়াতে কি আছে ভাই জীবনে? নিজের রুট খোঁজো না, নিজের নরিশ করো। যে টাইমটা তুমি ওখানে দিচ্ছ সে টাইমটা রেয়াজ করো। যেটা তুমি ওখানে দিচ্ছ 4টে ভালো বই পড়ো। আমার মনে হয় মানুষ পড়তেই ভুলে গেছে এখন, মানে মুখ বইয়ে পড়তে 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 মানুষ অরিজিনালিটিটা, মানে ম্যানুয়ালি যে পড়তে ভালো লাগে এই জায়গাটাই ভুলে গেছে। আমি এখনো কোনো একটা বই দেখলে মনে হয় যে না 4টে পাতা উল্টে দেখি। এই সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাঁ। কোনো আর্টিস্টের পার্সোনাল লেভেল থেকে কোনো ডিস্টারবেন্স তৈরি হলো, তারপর সেটা কি ডিপ্রেশনে ফর্ম করে? করে, অনেক ক্ষেত্রে করে, যদি সে সেটা হ্যান্ডেল না করতে পারে করে। কারণ আমি একবার সামহাউ কি একটা কারণে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমি পর্ন প্রথার এগেনস্টে। পোস্টটা এখনো আছে, পরে দেখাচ্ছি। আমার এক বন্ধু, সে পর্ন নিয়ে বিয়ে করেছে। তো আমার বিষয়টা খারাপ লেগেছে, না ভাই এটা এখনো এই জেনারেশনে কি করে নিচ্ছিস, না আমাদের কাজটা আমাদের চলে। তো আমি সেটা লিখেছি, একরকম ভাবে লিখেছি। ও মা, আমি জানতামই না। আমার এক বন্ধুর বিয়ে সেদিন, জানতাম না। এক ভদ্রলোক এসে ওখানে কমেন্ট করেছে ইত্যাদি ইত্যাদি ভুলভাল, আপনারা কোনো ব্যাপার না, এসব হতেই পারে। আমি বললাম যে আরে ভাই, আমি এই লোকটাকে নিয়ে লিখিনি। আর দ্য নিউজ মিডিয়া কভারেজ, আরে ভাই আমি বলিনি যেটা, মানে সেটাকে এইটা না, এই প্রোপাগান্ডা গুলো আমার না সোশ্যাল মিডিয়া থেকে, আমি এখন সত্যি বলছি, আমি 100 হাত দূরে, নিজের গানটুকু ছাড়া কিচ্ছু পোস্ট করি না আমি সামহাউ। নিজের পার্সোনাল লাইফ বলি না, মানে ইনফ্যাক্ট আমি তোমাদেরকেও বলছি বলোই না। পুরো জায়গাটা একটা ফেক দুনিয়া। কারণ তোমাকে, মানে তুমি জানোই না, তুমি অদৃশ্য একটা আদালতে ঢুকে গেছো। এভরিওয়ান ইজ আ জাজ। আরে কেন ভাই, তুমি তোমার লাইফে তুমি নিজের মতো করে বাঁচছো, সে তোমার খাবারের দুপাতা সংস্থান করে দিক, তারপরে জাজমেন্ট করুক। তুমি সংস্থান করবে না খাবারের, তুমি বাড়িতে বসে একটা কমেন্ট পাস করে তুমি বাথরুমে চলে গেলে স্নান করতে। আর সেই মানুষটার মনের মধ্যে তার কানে লাগলো না কপালে লাগলো, তার দুঃখ পেলো কিনা, সে অ্যাঙ্গার ইস্যুতে সে চলে গেল, সেটা তো তুমি ভাবছো না একবার। আমার মনে হয় মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা, এই বোধগুলো, মানে মান আর হুঁশ দিয়ে যে মানুষ ছিল না, ওই দুটো জিনিস কেটে ওই নিপাতনে সিদ্ধ সন্ধি করে আমরা এখন জোড়াতালি দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি নেই, কিচ্ছু নেই। যারা এই কমেন্ট গুলো পাস করছে তারা মানে কি বলবো আর কি, তাদের স্টেবিলিটিটা, মেন্টাল স্টেবিলিটিটা তো একেবারেই নেই। যেটা কি কোথাও গিয়ে এফেক্ট করছে কি, যে যেটার জন্য আমরা আরো বেশি একলা হতে চাইছি, যে কথাটা তুমি প্রথমে বলছি। দেখো, একলা থেকে আমরা একটা বাংলায় লাইন পড়েছিলাম না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যদি সংস্থানই একটা স্টেটের মধ্যে না হয়, কর্মসংস্থান, আর কি হবে ভাইটি? এগুলোই তো হবে। কর্মসংস্থান 10 টাকার, মানে তুমি চাইছো আমি ফ্রিতে কি করে পাবো কোনো জিনিস, তাহলে কি করে কাজ তো এগোবে? তুমি চাইছো না যে আমি কষ্ট করব, আমি 200 টাকা রোজগার করব, তারপর আমি স্টারবাকসে গিয়ে পরে আমি এক কাপ কফি খাবো। ওকে, তুমি চাইছো না আমাকে ফ্রিতে যদি খাওয়ায় তাহলে আমি খাবো। এইটা তো মানে ফ্রিতে পেয়ে যাবো, কি করলে ছট করে আমার উপকার হয়ে যাবে, ছট করে আমি বড় হয়ে যাবো, তাহলেই মুশকিল হবে। আর এগুলো আমার মনে হয় সামহাউ এই এখনকার দিনে খুব চলে এসছে। একটা পুরো স্টেটের মধ্যে মানে কোনো জায়গা নেই, 4টে ভালো সংস্কৃতি পরায়ণ মানুষ নেই, যারা সংস্কৃতিকে একটুখানি আপলিফট করবে, সেরকম মানুষ নেই। তুমি যদি মানে গানের ক্ষেত্রেই শুধুমাত্র আমি বলছি, আমি বাদবাকি ফিল্ডের ক্ষেত্রে ছেড়েই দিলাম, আমি শুধু গানের ক্ষেত্রে বলছি। আমরা বলছি অপসংস্কৃতি, অপসংস্কৃতি, ভুলভাল গান হচ্ছে, ভুলভাল লিরিক্স হচ্ছে, ভুলভাল এটা হচ্ছে, এখান থেকে এ ঝাড়ছে ও ঝাড়ছে, করে গান হচ্ছে বলছি। আবার আমরা গিয়ে কিন্তু সেইগুলোই শুনছি আমরা আবার গিয়ে। তো আমাদেরকে মনে হয় নিজেরা 4টে ভুলভাল রিলস আসছে, জীবনটা এই বাবা এরকম ভাবে রিলস বানাচ্ছে, এত ভালগার কন্টেন্টস, এত এত এরকম ভাবে, এটা ক্ষয়িষ্ণু হচ্ছে সমাজ। দেখো না, ব্যান দে, মাসলি নট ইন্টারেস্টেড। দেখো তো কতদিন চলে। একটা মাস যদি একসঙ্গে জাগে, একটা পুরো দেশের স্বাধীনতা আনতে পারে। তো আমরা নিজেদের স্বাধীনতাগুলো খুঁজতে গিয়ে আমরা বোধহয় সামগ্রিক স্বাধীনতার চিন্তা ভাবনাটাই, কনসেপ্টটাই মাথার থেকে সরিয়ে ফেলেছি, আদারওয়াইজ মেরে দিয়েছি। ফোক গান, আমরা ফোক গান বলতে আমরা যেগুলো শুনি সচরাচর, যেগুলো শুনি বা শিল্পীরা যেগুলো গায়, সেগুলো হচ্ছে যে কিছুদিন মানে কিছু পুরানো গান। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-26-এ দাঁড়িয়ে ফোক গান কি লেখা হচ্ছে না?
না সেগুলো কেন আমরা শুনছি না? আমার মনে হয় যে আমরা ফোকটাকে না খুব বেশি ইউজ করি। কিরকম ভাবে আমি বলছি, ফোক থেকে নির্যাসটা নিলাম, নিয়ে আমি 4টে লাইন মডার্ন লেখায় লিখে আমি একটা গান বানিয়ে দিলাম, এবং আমি নির্যাসটা ওটাই রাখলাম। এরকম ইন্তার গান আছে যেগুলো ধামাইল থেকে ফট করে আমি একটা গান বানিয়ে দিলাম, এবং তারপরে আমি সেখানে পিছনে দেখছি 20টা লোক ডান্স করছে, নাচ করছে, বা একটা খমক নিয়ে বা কোথাও একটা নিয়ে একটা ট্র্যাডিশনাল গানকে ভীষণ, তুমি খেয়াল করে দেখো এই বিষয়টা, ভীষণ লোফি সং রাইট নাও চলে, খেয়াল করেছো কেন বলো তো? একাকিত্ব। স্লো রিভার, বৃষ্টি পড়ছে, তুমি তার ছবিগুলো দেখবে তুমি নিজেই বুঝতে পারবে, বৃষ্টি পড়ছে, একটা বিড়াল বসে আছে, সে মানুষটা একা একটা সিগারেট নিয়ে জানলাতে বসে আছে, যে অ্যানিমেশন গুলো আসে, ওয়াই দিস আর, আগে তো এগুলো ছিল না, একসঙ্গে জমায়েত হয়ে গান বাজতো তো তার ভিডিও হতো। এখন সিঙ্গেল আর্টিস্টদের, যে তোমার যে যন্ত্র সঙ্গীত শিল্পীরা, তুমি তাদেরও ছবি আসছে না এত বেশি, মানে ওই ছবিটাতে এই ভিডিওটা না ঠিক যাবে না, সিঙ্গেল একটা লাইট ফাইট পড়ছে, একটা আই কন্ট্যাক্ট একদম টাইট ফেসে, তো সুতরাং তুমি না আস্তে 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 করে তুমি দেখবে মানুষ একাকিত্বের দিকে অগ্রসর হচ্ছে, এগুলো এভাবেই চলছে। সুতরাং ওইখানের মধ্যে তুমি তোমার রিলেট করা অনুযায়ী, তোমাকে যদি এখন ভাবতে হয় তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, তুমি তাহলে তোমাকে ভাবতে, আচ্ছা দিন এই দীর্ঘই দন্তন্য না দয়ের, আচ্ছা দিন থাকিতে দিনের সাধন, দিন মানে কি, এই যে তুমি ভাবতে হচ্ছে তোমাকে, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকির, তাহলে তো তোমাকে সেই আবার পুরোপুরি পড়াশোনার জায়গায় যেতে হবে। সামহাও এই জায়গাটাই, রূপটাতেই প্রবলেম হয়ে গেছে, মানে কেউ ওখানে ফিরে আসছে না আর কি। পড়তে চাইছে না, আমি জানবো, আমি মানে ওখানে গিয়ে বসবো, আমি বসত করব, আমি শিখবো কিছু, এই জায়গাটাই নেই। চট জলদি পেয়ে গেলাম, একটা গান হলো, 4 লক্ষ ভিউজ হয়ে গেল, গুড, গুড ফর দেম, বাট নট ফর যারা চাষ করে ওই সঙ্গীতটাকে নিয়ে, তাদের জন্য নয়। তুমি আমাকে শুধুমাত্র একা নয়, তুমি এন্টায়ার লোককে জিজ্ঞেস করে নেবে, প্রশ্ন করে নেবে, এই জন্যই গানও টিকছে না সামহাও। তুমি লাস্ট 10টা বছরে তুমি বলো না, মানুষ, একটা টাইম ছিল গানের ক্ষেত্রে, গানের 4টে জায়গা হয়, স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ, এটা একটা গানের বেসিক স্ট্রাকচার হয়। তুমি না তো এখন সঞ্চারী পাও, আভোগ তো নেই, এখন গান দুটো স্ট্যান্ডায় কমপ্লিট, মানুষের ধৈর্য নেই শোনার। আগেকার দিনে গান হতো, তোমার ওই গানটা বলছি দাঁড়াও, পাগ ঘুঙরু বাঁধে মীরা নাচিতে, কিশোর বিখ্যাত গান, বাপি রাইডের কম্পোজিশন, এই গানটা 12.5 মিনিটের একটা গান, এখন কে শুনবে তুমি বলো? এখন ম্যাক্সিমাম 3 মিনিট 4 মিনিট গান শেষ। চারও নেই, 3 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তোমাকে প্রডিউসার এসে পরে তোমাকে ডেডলাইন দিয়ে দিচ্ছে, একটা পুরো সিনেমা, একটা একটা ডান্সের গান দাদা, আর সবাই নাচবে, বুঝতে পারছেন, আর একটা স্যাড একটা রোমান্টিক, 3টে গান, টাইমটা কিন্তু একটা 3 মিনিটের বেশি করা যাবে না, বুঝতে পারছো, সিনেমাটা দেখাতে হবে তো। আগেকার দিনে সিনেমা কি হতো, 3 সাড়ে 3 ঘন্টার একটা মুভি হতো, তুমি আয়েশ করে বসে দেখতে, এখন কতটা জলদি পাতা উল্টানো যায়, তুমি ইয়েতে হলে গিয়ে বসেও দেখবে যে মানুষ সিনেমাটা দেখতে দেখতে দের স্ক্রলিং সামথিং। এগুলো আমার মনে হয় যে একটা সামগ্রিক একটা বড় সড় অংশে না, অপসংস্কৃতি নয়, মানে নিজেদের মস্তিষ্ক থেকে সময়, ইচ্ছে, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, কৃষ্টি, শিল্প, এগুলোর নারিশমেন্ট করার জায়গাগুলোই কমে গেছে মানুষের। আমি লাস্ট অনেক দিন পর পরিণীতা বলে একটা সিনেমা নতুন বেরিয়েছে, গৌরব চক্রবর্তী, হোয়াট আ মুভি, নিখাদ প্রেম, এই রিসেন্ট বেরিয়েছে কিছুদিন আগে, দারুণ। আমি অনেকদিন পর ভালো কাজ দেখলাম, খুব সুন্দর। আমি কালকে দেখছিলাম সত্যি বলে সত্যি কিছু নেই, কি দারুণ কনসেপ্ট, দারুণ, মানে এইগুলো কিছু হচ্ছে কাজ, বাট ওই আর কি আপলিফট করার জন্য তুমি দেখবে ওই সেই এসবই চলছে। মানে তুমি তো সিনেমাতে গান করেছো, তো সেখানে কিরকম সম্মুখীন হতে হয়েছে যে 2 মিনিট 3 মিনিট একটু রোমান্টিক গান, একটা এই গান সেই গান এরকম করতে হবে, এরকম? সামহাউ বাই চান্স আই গট আ গুড টিম, দুটো সিনেমাতে আই গট আ গুড টিম। সৌদা, যেটা মনে হয় লেখো, তোমার যেরকম মনে হয় সেরকম লেখো, সিনেমা অনুযায়ী গান হবে, তুমি তোমার মতো করে লিখবে, এবং তোমাকে নিজেকে ফিচার হতে হবে গানে। তো ইটস আ ব্যান্ড, যেরকম লাস্ট সিনেমা আমি কাজ করলাম, আমার মুভিটা 10ই জুন, তো ওটাতে যে গানটা আমি বানিয়েছি, সেটাতে আমি নিজেই ফিচার ছিলাম গানটাতে। তো হ্যাঁ, ইটস ব্যান্ড ফরম্যাটে সবাই গাইছে একসঙ্গে একটা কলেজের মধ্যে, দ্যাটস অল। তো আমার মনে হয় যে আমি খুব ভালো টিম পেয়েছি, আজ অব্দি তো পেয়েছি, ভবিষ্যতে কি হবে জানি না।
সিনেমাতে কি ইন্টেনশনালি এখন গান বাদ দিয়ে সিনেমার গল্পকে প্রায়োরিটি দিয়ে বেশি লেখা হয়? আমার সামহাও কিছু ক্ষেত্রে মনে হয় গানগুলো না ঠিক সিনেমার কনসেপ্টের সঙ্গে সবসময় যায় না। মানে কনসেপ্টটা যেটা সেই অনুযায়ী গানটা ঠিক হয় না। কিন্তু আমার একটা জিনিস তোমাকে এক্ষেত্রে বলা উচিত, তুমি দেখবে ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো সিনেমাতে এত গান থাকে না, তার জন্য ইন্ডিভিজুয়াল আর্টিস্ট গুলো এত হিট ওখানে। আমাদের এখানে স্টিরিওটাইপ মেন্টালিটি হচ্ছে এটাই যে তুমি যদি সিনেমায় গান গেয়েছো, তোমার প্লেব্যাক আছে কিনা তাহলেই তুমি সিঙ্গার, আর নইলে তোমার পিঠে যদি রিয়েলিটি শো এর একটা স্ট্যাম্প থাকে তাহলে তুমি সিঙ্গার। আর সিঙ্গার নেই। গলিতে ঘুচিতে দেখো ভাই কি কি ভালো ভালো লোকজন গান গায়। আমি অডিশন নিই, এখন এত এত অডিশন নিই, আমি ওখানে দেখি যে আমি তাদেরকে যদি ধরো চ্যানেল জায়গা নাও দিচ্ছে, আমি পার্সোনালি তাদের ভিডিও করে পরে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়ে রাখি। ফলো করবে আমার সোশ্যাল মিডিয়া, তুমি দেখবে অশীতিপর একজন বৃদ্ধা, নিয়তি বলে ওনার নাম, আমি টাইটেলটা মনে পড়ছে না, উনি অডিশন দিতে এসেছিলেন একটি চ্যানেলের জন্য, তো আমি চিফ সিলেক্টর ছিলাম ওখানে। উনি এসে নিজে বলছেন যে আমার ছেলে মারা গেছে এতগুলো দিন হলো, ছেলেকে আমি মানে আমার ছেলের খুব ইচ্ছা ছিল যে আমি গানটা চর্চা করি। ওনার ৭৮ বছর বয়স, ৭৮ বছর বয়সে শুধু অডিশন দিতে এসছে নিজের সন্তানের কথা রাখার জন্য। আমি চাই না যে আমাকে কেউ জায়গা দিক। গানটা ওই বয়সে যেটা গাওয়া যায়, উনি যে আগে গান গাইতেন সেটা বোঝা যাচ্ছে। তো আমি কি করছি, আমি জানি উনি জায়গা পাবেন না, এটা হয় না, জানো না, একটা কিন্তু প্রোটোকল উনি থাকে। তো এত বছর চর্চাটা করেছেন। এক্স্যাক্টলি। তো আমি সেই চর্চাটাকে ওইটুকু সম্মান দিয়ে দাও না, তো আমি জানবো যে আমি মিউজিককে সেবা করলাম, এই সম্মানটা তুমি দাও। তো আমি ভিডিও করে আমি ওটা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেখেছি। না, ৪টে লোক হলো তো চিনলো, তার গানটা একটু হলেও তো মর্যাদা পেল, তাহলে ক্যা ফায়দা এত এত ফলোয়ার্সের। হ্যাঁ, আর রিয়েলিটি শো এর কথা এলো, তো রিয়েলিটি শো কে মানে আমরা শুনি জেনারেলি অনেকেই অনেক রকম ভাবে আর কি বলে যে রিয়েলিটি শো হচ্ছে সবথেকে আনরিয়েল জিনিস। এটা এটা ছিল। এটা কিভাবে, এবং তুমি বললে ছিল, তাহলে তুমি বলো যে সেটার পরিবর্তনটা কি? দেখো, একটা বেসিক জিনিস বোঝো, তোমাকে যদি এই কাপটা তুমি কিভাবে বেচছো এটা ম্যাটার করে। এখানে মগজমারি লেখা আছে, গুড পডকাস্ট আমরা দেখছি, এটা এখানে তুমি এই কাপটার পুরো মগজমারিটা ওটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে গিয়ে তুমি ওটা গড়িয়াহাটে নিয়ে যাও, তুমি দেখবে ওটার একটা ভ্যালু ওখানে অন্যরকম হচ্ছে, এটার একটা ভ্যালু অন্যরকম হচ্ছে। তো এই সাজাবাটের চক্করে না, এটা তো ভালো সাজাবাট ধরে নাও, এটা মগজমারি গুড থিং, ভালো লোকের কাছে যাচ্ছে, পরিচিতি পাচ্ছে, তোমাদের পডকাস্টের চ্যানেল আরো বড় হোক সেটাই চাই, ভালো কথাবার্তা হচ্ছে, ভালো কন্টেন্ট শেয়ার হচ্ছে, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি দেখো এই সাজাবাটের চক্করে অনেক সময় আমরা কিন্তু খারাপ সাজিয়েও ফেলছি। সাজাতে গিয়ে কি করছি, এখন রিয়েলিটি শো এর একটা মূল ভিত্তি হয়ে গেছে যে এ ওর সঙ্গে প্রেম করছে, আমরা একটা এরকম কাপল দেখাচ্ছি, আরেকটা কি দেখাচ্ছি, খেতে পেতো না, কিচ্ছু হচ্ছে না, সমস্ত এরকম। আচ্ছা, ট্র্যাজিক কিছু তুলে Tragic। ধরছে আর কি। প্রচন্ড বাড়িতে একটা গন্ডগোল অশান্তির মধ্যে থেকে বেরিয়ে এসে হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। তো ওয়াই দিস কাইন্ড অফ স্ক্রিপ্টিং? রিয়েলিটি শো তখনই রিয়েল থাকবে যখন তুমি রিয়েলিস্টিক্যালি শুধুমাত্র গান বাজনাকে পুশ করবে। তোমাকে যদি গান বাজনার পাশাপাশি অন্য রসদ দিতে হচ্ছে, তখনই বুঝবে যে তোমার গানের ভান্ডারটাতে গল্প আছে, তোমাকে অন্য কনসেপ্ট বানাতে হচ্ছে কেন? আমাদের সময় তো হয়নি। তুমি সারেগামাপার সমস্ত এপিসোড এখানে আছে, একটা এপিসোডও দেখিয়ে দাও। হ্যাঁ, সত্যজিৎ রায়ের এপিসোড বানানো হয়েছে, উপর থেকে ভূতের রাজা দিল বরের হাড়ি নামছে, সেটা তো আলাদা জিনিস। আলাদা জিনিস। মঞ্চসজ্জা, সাজাবাট, আমি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল গেয়েছি, ফার্স্ট গানটা ধরার আগে ওপাশ থেকে বলটা ছুড়ে আসছে, মানে আসছে আমার দিকে, সে বলটাকে নিয়ে পরে, দিস কাইন্ড অফ ইজ গুড। বাট আমাকে সবসময় গল্পই দেখাতে হবে কেন? এই ধরনের জিনিসগুলো খুব মুশকিল, এগুলো বর্তমান সামহাও মনে হয় যে এরকম ভাবে না। আর এত বেশি মানুষ ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে এখন, ভবিষ্যতে রিয়েলিটি শো এর কনসেপ্টটাই থাকবে কিনা খুব মুশকিল আছে। আচ্ছা, কারণ টিভি বিমুখ মানুষজন অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, এইটুকুর মধ্যেই সব দেখে নিচ্ছে এখন। এন্ড দা তুমি দেখবে এটাকে কি বলে, সাসপেন্স, থ্রিলিং, ক্রাইম, তুমি দেখবে এই সংক্রান্ত বিষয় প্রচুর পরিমাণ আসছে। মানুষের তো ইন্টারেস্টও পাচ্ছে বেশি, হ্যাঁ, এগুলোই তাদের দেখবে। interest বেড়ে মানে তোমার একটা ব্রেনের একটা তৃতীয় সেক্টরে যেখানে একটা প্রবলেমেটিক ক্যাওস ঝামেলা, তোমার এগুলো নিতে নিতে মানুষ এমন ভাবে অ্যাডপ্ট করে ফেলেছে যে এইগুলোই বানাচ্ছে লোকজন, সমাজ ওইভাবেই যাচ্ছে। তো আমার সম্ভাবনা রিয়েলিটি শো এর এই জায়গাটা ভবিষ্যতে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব হারিয়ে ফেলবে,
কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজস্ব ইন্ডিভিজুয়াল গান বাজনা সবকিছু করছে, সেটা নিয়ে এগিয়ে আসছে। আমার মনে হয় একটা এমন টাইম আসবে যে যেখানে এই লাইভ গাওয়া এরা মানুষ কতটা নিতে পারবে আমি জানি না, যদি আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা। আর তুমি এই মাত্র একটা কথা বললে যে থ্রিলার সাসপেন্স, মানে বেসিক্যালি হচ্ছে ডার্ক ইমোশনের দিকে মানুষের ইন্টারেস্ট বেশি। তো এটা আগামী প্রজন্মের জন্য তোমার কি মনে হয় যে এটা প্রবলেমেটিক হতে পারে, বা ওরা হয়তো ফিল করলো যে, হয়তো কম বয়সেই ফিল করলো, কেউ বেশি বয়সে ফিল করলো যে এটা প্রবলেমেটিক হচ্ছে আমার পার্সোনাল লাইফের জন্য, তারপরে হয়তো আবার সে ফিরে যেতে পারে, বা এই ধরনের, মানে তোমার মনে হয় যে এটা আগামী প্রজন্মের জন্য কিভাবে আর কি এফেক্টিভ হবে? ক্রিটিক্যাল মেন্টালিটি তৈরি হবে ভাই, মানুষ ক্রিটিক্যাল মেন্টালিটির তৈরি হবে অনেক কম বয়স থেকে। মানে আমি বলছি না যে লোকজন ক্রিমিনাল হবে, সেটা না, বাট মানুষজনের মেন্টালি, মানে তুমি একটা নর্মাল কথা বলছো, সে জাজ করতে, আচ্ছা মানে এটার পিছনে সেইটা হতে পারে, ওটা যেটা আগে ছিল নিখাত কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এটা আচ্ছা ও আচ্ছা এইভাবে বললো, তার মানে কি আমাকে এটা ঠুকে বললো, না এটা এইটা আগে ব্যাক ছিল। অফ দ্য মাইন্ড এটা চলবে আর কি। এই ক্রিটিক্যাল মেন্টালিটি আমার মনে হয় তৈরি হবে, কারণ সমাজকে আমরা জাগরুক করতে চাইছি, আচ্ছা এই ক্রাইম করা উচিত না, এটা করা উচিত না, এটা ঠিক আছে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু মানুষ ওগুলোকেই ভাবছে এটা হলো। এবং তুমি দেখো বর্তমানে ওই জন্য দেখো নেগেটিভ ক্যারেক্টারস আর ভেরি মাচ হাইলাইটেড রাইট নাও। আগেকার দিন নেগেটিভ মানে তাই এরকম রাক্ষস কক্ষসের মতো দেখানো হতো, কিন্তু আগেকার দিনের ভিলেনদেরকে, এখনকার দিনের ভিলেনরা কিন্তু যথেষ্ট জিম করছে, দে আর সুঠাম, সফিস্টিকেটেড এবং বুদ্ধি দিয়ে ক্রাইম করছে, এইগুলো আগে হতো না। ক্যাশ তাম্বা ক্যাশ চলে ধাড়া ধাড় চালিয়ে দেবো গুলি, আগে হতো ওপেন ফাইট, ইটস ব্যাক অফ দ্য মাইন্ড ফাইট রাইট নাও, যে এখান থেকে কি করে মারা যাবে, এটা এই যে চিন্তা ভাবনা, তো মানুষ ক্রিটিক্যাল তৈরি হবে আমার মনে হয় সামহাউ। কারণ নিখাত প্রেম আমরা দেখছি না, প্রেমের কনসেপ্ট নেই, আমরা পাতা উল্টানোর মতো মানুষজন চেঞ্জ করছি, এবং দিনের শেষে পাতা উল্টাতে উল্টাতে রিলসের মতো যখন হয়রান হয়ে যাচ্ছি তখন আমি একা হয়ে যাচ্ছি আলটিমেটলি, আর কি আছে এটাই। হ্যাঁ, আমি এই প্রশ্নটা করলাম তার একটা কারণ হচ্ছে যে তোমার মেয়ে হয়েছে হ্যাঁ রিসেন্টলি, তো আমি আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম যে তুমি তোমার মেয়েকে কিভাবে স্পেস দিতে চাও ভাবনা চিন্তা করার জন্য, যেটা আর কি তুমি যে বিষয়টা বললে এই বিষয়টা যাতে তার উপরে এই এফেক্টটা কম আসে। খুব ভালো বলেছো, আর এইটার মাধ্যমে সবাইকে বলে দিই, আমি লাস্ট কোথাও একটা ইন্টারভিউ দিয়েছিলাম কোনো একটা পত্রিকার জন্য, মনে পড়ছে না, ওরা ওটা কোশ্চেন করা হয়েছিল যে জেনারেশন 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 নিয়ে আমরা বলছি, তো ও যে জেনারেশনটা জন্মেছে দ্যাট ইজ বিটা, বিটা এটা যেটা চলছিল আলফা চলছিল, তো এরপরে বিটা জেনারেশনে ও পড়েছে। তো আমাকে প্রশ্ন করেছিল ওরা যে কি মনে হয় যে জেনারেশনটা কি করলে ঠিক রাস্তায় যাবে। আমরা স্কুলে মার খেয়েছি, আই হোপ তুমিও খেয়েছো, তুমিও বাঁকুড়ার যেহেতু, স্কুলে মার খেয়েছি, এবং সেই মারটা যদি ঘরে এসে বলতাম, আমার যেখানে বাড়ি তার উল্টো দিকে স্কুলের টিচাররা এসে পরে দুপুরবেলা টিফিন করতে বসতো, তাই বাড়ি এসে বলতেও পারতাম না মাকে যে আমি মার খেয়েছি স্কুলে, কারণ নইলে মা তার উপরে আরো ওকে। আমরা এখন কি করছি, আপনি আমার ছেলেকে মেরেছেন মানে গায়ে হাত দেবেন কেন টিচার হিসেবে? তারা কেউ আমাদেরকে মেরে ফেলার জন্য গায়ে হাত দেয়নি, তারা কেউ আমাদেরকে মারার জন্য বা আমরা মরে যাই এটা ভেবে করেনি, তারা আমাদেরকে মানুষ করতে গেছিল। বদমাশি করছিস কেন, পড়াশোনা কর। তো যারা ওই কাজটা করেছিল না, তার জন্য আমরা আজকে তুল্য মূল্য বিচার করতে পারছি, বিচারবোধ তৈরি হয়েছে। তো বিচারবোধ তখনই তৈরি হবে এই যে আমাদের বাবা মার হাতে না আমাদের পরের জেনারেশনটাকে তুলে দিতে, যতদিন তারা বেঁচে আছে। এটা আমি সবাইকে বলবো, যদি সত্যি মনে হয় যে পরের জেনারেশনটা একটা জায়গায় যাক, গ্রাফে আসুক, আমাদের যারা বাবা মা যারা আমাদেরকে মানুষ করেছে তাদের হাতে পরের জেনারেশনটাকে তুলে দেওয়া, দেখবে ঠিক মানুষ হয়ে গেছে। আচ্ছা সৌম্যদা, যদি এমন হতো যে তুমি সিঙ্গার হলে না, অন্য কি হতে তুমি? পলিটিশিয়ান। পলিটিশিয়ান, আচ্ছা বেশ। এমন কিছু কথা আছে যেটা তুমি এখনো কাউকে বলে উঠতে পারোনি, বা এমন কোনো পার্সন যাকে তোমার বলা হয়নি সেই কথাটা বা সেই মানুষটা? বাবাকে কোনোদিনও বলা হয়নি দ্যাট আই লাভ ইউ। বাবা আছে, বাট সামহাও আমাদের কারোরই কখনো বলা হয়ে ওঠে না যে আই লাভ ইউ। বলে ফেলো একদিন বাড়ি গিয়ে। ডেফিনেটলি, শিওর। যদি একটা টাইম মেশিন থাকতো তোমার কাছে, 10 বছর আগে ফিরে যেতে হতো তোমাকে, তো সেই সময়টায় কি করতে তুমি? মানে 10 বছর আগে ফিরে গেলে কি করতে, 10 বছর পরে তুমি কি করতে? 10 বছর আগে ফিরে গেলে
আরেকটু ভালো করে, আরো ভালো করে গান শিখতাম, আরো আরো বড় গুরুদের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করতাম, আর সবার আগে নিজের একটা ভালো ইউটিউব চ্যানেল সেদিন বানাতাম। আচ্ছা, দেরি মানে যেটা করতাম এখন না। চলছে আর কি। দেরি করতাম না, তখন সামহাও এই কনসেপ্টটা মাথায় ছিল না, বুঝতে বুঝতে অনেকটা টাইম বেরিয়ে গেছে। 2018 এসে পরে বুঝতে পেরেছি আর কি। তো 10 বছর আগে গেলে ডেফিনেটলি সবার আগে একটা ইউটিউব চ্যানেল বানাতাম, আর শপথ করতাম মা বাবার কাছে যে আমি আরো ভালো একজন মানুষ কি করে হওয়া যেতে পারে, আমি তার জন্য লাফাবো। আর আমি চাইবো যে আমি যেন সারা জীবন আরো স্টুডেন্টশিপটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, আরো যেন শিখতে পারি। আর 10 বছর পর, 10 বছর পরে আগামী গেলে 10 বছরে এটাও টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল, হ্যাঁ। ওকে, আগামী 10 বছর পরে হলে পৃথিবীতে যেগুলো ভুলভাল অসুখ যেগুলো হয়ে আছে না, মানে অসুখ মানে নট অনলি দা মহামারী বিমারি নয়, পৃথিবীতে যে ভুলভাল জিনিসপত্রগুলো হয়ে আছে না, চাইতাম একটা বড় স্ক্রুড্রাইভার নিয়ে সবকটা জিনিসকে ফিক্স করে দিতে। 10 বছর পরে যেন পৃথিবীটা 50 বছর আগের মতো মানসিকতায় তৈরি হতো। মনে হতো এটা অনেক বেশি বেটার হতো। বাহ, সুন্দর। আচ্ছা, আমাদের বেশ কিছু কোশ্চেন্স আছে বাকিদেরও, ঠিক Sure. আছে? তো সবাই সবার কোশ্চেন করবে। হাই মৈনাক, আমার একটা প্রশ্ন আছে। তুমি এক সময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলে এবং একটি পদেও ছিলে কলেজে, সিএস ছিল। তো এই সময় দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমাদের দেশে হোক, রাজ্যে হোক, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। আরজিকর হোক, যাদবপুর হোক, কাশ্মীর হোক, মুর্শিদাবাদ হোক। তো তোমার এইসব নিয়ে কি মতামত রয়েছে? That's a long way back actually. But মতামত যদি দেওয়ার কথা বলো, এতটা অশান্তির জন্যই আমি একটা মানে যুগ হয়ে গেছে যে কারণে আমি সরে গেছি। মানে এতটা অশান্তি হয়তো দূরদর্শিতার চোটে দেখতে পেতাম। এই অশান্তিগুলো না নেওয়া যায় না। তুমি বলে দেওয়া খুব সহজ যে আরে জলটা প্রচন্ড পাক, নর্দমা হয়ে গেছে। তুমি নিজে নেমে যখনই পরিষ্কার করতে যাবে না, ওই পাকের মধ্যে অনেক কিছু আছে যারা তোমাকে তোমার পা দুটো ধরে টেনে নিচে নামিয়ে তোমাকে সমাজের কাছে শত্রু বানিয়ে তোমার আর্টিস্টিক ফিল্ড বা যে ফিল্ডেরই তুমি হও না কেন সেই ফিল্ডটাকে ভেঙে দুর্মুষ করে দিয়ে তোমাকে আপাহিজ বানিয়ে পড়ে ছেড়ে দেবে। সুতরাং আমার মনে হয় সামহাও যারা আর্টিস্টিক লাইনে যে যখনই ঢোকে তাদের পলিটিক্স করার দরকার নেই। আর্টিস্ট হলে পলিটিক্স থেকে দূরে থাকাই ভালো, সব ভালো। আমি বরং এই বিষয়ে একটা লাইন বলে দিই তোমাকে, খুব ভালো লাগবে, যে লাইনটা বলার পরে আমি সব সরে এসেছিলাম। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, সবকটি রাজনৈতিক দল আমার ভাই। তার মানে সেই সময় যে একটি রাজনৈতিক দলের হয়ে তুমি করেছিলে হ্যাঁ, রাজনীতিটা, সেটা একদম। তোমার ভুল ছিল। ইয়েস, ইট ওয়াজ দ্য মানে ব্লান্ডার বাই মি। মানে কোন সাল ওটা? কলেজ পিরিয়ড। হ্যাঁ, কোন সাল? মানে 2008-9 ধরো। 8 নয় না, সরি ভুল বলছি, 10-11। 2011। আচ্ছা, ঠিক আছে। তো এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন ওকে আছে। ওকে। মাঝে মাঝে শোনা যায়, এটা বিভিন্ন সময় ফেসবুক অন্য হুম। জায়গায় শোনা যায়, সেটা হচ্ছে রিয়েলিটি শো গুলোতে টাকার কিছু বিষয় থাকে, যে টাকা দিয়ে কেউ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, টাকা দিয়ে কেউ অডিশনে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? এটা সামহাও আমাকেও শুনতে হয়েছে, কিন্তু একটা জিনিস আমি সব সময় বলবো, এটা টাকায় কোনো রিয়েলিটি শো কখনো কিছু হয় না। কারণ তুমি যদি একটা এপিসোড টেলিকাস্ট করার যে খরচা হয়, ফ্লোরটার যে পরিমাণ ভাড়া হয়, কোনো পার্টিসিপেন্ট ওটা দিতে পারবে না। যাকে টাকা দিতে হবে সে 2 কোটি 3 কোটি টাকা যদি তার কাছে থাকে, সে রিয়েলিটি শোতেই আসবে না। প্রথম কথা, যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে দ্যাট স্ক্রিপ্টিং। এটার প্রবলেম ডেফিনেটলি হয়, বাট টাকা দিয়ে কখনো কোনো রিয়েলিটি শোয়ে কিচ্ছু হয় না। আচ্ছা, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার প্রশ্ন শেষ। এরপর শুভদা নমস্কার, আমার নাম আয়ুষ। নমস্কার। আমার যে কোয়েশ্চেনটা আছে, তুমি এত শোজ করে এসছো, এমন কি কখনো হয়েছে যে শো করতে গিয়ে একটা অকওয়ার্ড মোমেন্টে পড়লে, যেখানে তোমার রিয়্যাক্ট করার জায়গাটা মানে অন্যদিকে চলে গেল অডিয়েন্সের ক্ষেত্রে, তো সেটা তুমি কিভাবে ডিল করেছো বা করো? হয়েছে, আমার জীবনে 1-2বারই হয়েছে, এবং সেটা খুবই মানে উদ্দেশ্য প্রণোদিত হয় বিষয়গুলো। একটা দল থাকে যারা এটা করে ইচ্ছাকৃত। তুমি যতই কুল থাকো, আমি এত হেসে মজা করে স্টেজে থাকি, আমি এতটা এরকমই থাকি। আর আমার অন স্টেজ অফ স্টেজ দুটো বিষয়ই সমান আমার। মানে আমি এখানেও যা আছি, তুমি সব বাইরে কথা বললেই তাই হবে। অকওয়ার্ড সিচুয়েশন কিরকম হয়,
ধরো সামহাও মানে দুটো কমিটি হয়ে গেল, ভাগাভাগি হলো, ঝামেলা করব এর শোটাতে। সিচুয়েশন তৈরি হয়েছে এরকম যে বাঁ দিকে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, তো আমি তাদেরকে তুই সম্বোধন করে কথা বলছি, কারণ এগুলো আমাদের ভাইচারার বিষয়, রক গাইছি, তাদের সঙ্গে মজা করছি, তো তুই দিয়ে কথা বলছি। সামহাও কারোর মাথায় মনে হয়েছে আমাদেরকে তুই দিয়ে কথা বলা হলো, এটা উদ্দেশ্য প্রণোদিত। অকওয়ার্ড সিচুয়েশন হয়েছে, শুধু এরকম নয়, একটা সিচুয়েশন বললাম আমি সেখানে। আমি কি করেছিলাম, আমি একটাই কাজ করেছিলাম, তারপর পুরো শোটা আপনি বলে বলে, মানে যে কটা গানের মধ্যে ধরো তুমি আছে সে জায়গার কথাগুলোকে চেঞ্জ করে দিয়ে আপনি করে দিয়েছিলাম। তা অনেকক্ষণ পরে নিচে তারপর বললাম যে আপনাদের কিছু চেঞ্জ লাগছে না? বলছে হ্যাঁ চেঞ্জ লাগছে। আসলে তুমি শুনতে বোধহয় আপনারা অভ্যস্ত না, তাই গানের কথাগুলোকে চেঞ্জ করে আপনি করে দিচ্ছে। তো আমার ডিল করার তালিকাটা ভীষণ মজার, আমি এভাবেই ডিল করি। কারণ রিয়াক্ট করা স্টেজে গিয়ে তোমার নিজের শিল্পের প্রতি অবমাননা করা, আর কিছু না। তুমি ওখানে গান গাইতে এসছো 5টা লোকের জন্য নয়, 50,000 লোকের জন্য। তুমি 5টা লোকের কথা শুনে 50,000কে তুমি কখনো ডিপ্রাইভ করতে পারো না। আমার মনে হয় এটা যে কোনো আর্টিস্টের সব থেকে বড় গুণ হওয়া উচিত। তো আমি ডিল করি এভাবে মজার বেঁধে। পিছন থেকে এমন একটা গান বলছে যে গানটা আমার সঙ্গে যায় না, যে গানটা আমাকে রিকোয়েস্ট করা যায় না, তো তোমাকে তখনই বুঝতে হবে বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে। তো আমি কোনো গানকে ছোট করছি না, তুমি যদি হঠাৎ করে ধরো আমাকে কেউ একটা ভোজপুরি গানের জন্য রিকোয়েস্ট করছে, তো তোমাকে বুঝতে হবে দ্যাট ইজ ইন্টেনশনাল। কারণ এটা একটা বাংলা মুলুক, যেখানে অনুষ্ঠান করছি আপাদ মস্তক বাঙালি লোক, তার মধ্যেখানে এই গানটা তুমি যেখানে ফার্স্ট গান গাইছো কাকারু সেজবি আয়না বালাম, সেকেন্ড গান গাইছো ইয়াদ পিয়া কে, থার্ড গান গাইছো তুই রে, তোমাকে সাডেনলি যদি এই প্রশ্নটা করে তাহলে বুঝতে হবে যে এটা অন্যদিকে যাচ্ছে। তো আমি তার মধ্যে 2 লাইন ভোজপুরি অন্য কোনো একটা ভালো গান গেয়ে দিই, মাইথিলি গেয়ে দিই 2 লাইন, এখানেও ওখানকারই, তো কোনো অসুবিধা নেই। ডিল করার তারিখাটা তোমাকে বুঝতে হবে। রিয়াক্ট করে দিলে সেগুলো তো ভিডিও বানাবে, তাই না? তো কখনো এটা করতে নেই। তোমার নিজের জায়গাটা, এই যে আজকে যত ভিডিও ধরো ভাইরাল হয়ে যায়, এটা বাকিটা কেটে নিও, যত ভিডিও ধরো ভাইরাল হয়ে যায়, রূপম দাকে এতগুলো কথা বলা হচ্ছে, এটা হচ্ছে স্টেজের মধ্যে শক লেগেছে রূপম দার, ইটস হি স্টাইল, সে ওভাবেই গানটা গাইতে অভ্যস্ত, ওভাবেই করে। এবার কি করবে বেচারা, এখন এতটা বয়সে এসে রিয়াক্ট করে ফেলছে না, স্বাভাবিক। তার তুমি 4টে কথাবার্তা বলে তুমি এত বড় ক্যারিয়ারটাকে তুমি মাটিতে নামিয়ে দেবে ভাই। কিন্তু আমার মনে হয় সামহাও আমি রিয়াক্ট করি না, এটা আমার একবারেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এটা রিয়াক্ট করো না, চুপ করে যাও, ঠান্ডা থাকো, অন্যভাবে মজা করে ডিল করো। খানিকক্ষণ ধরে এটা ওটা সেটা তুমি বকো, তাদের সঙ্গে মজা করো, স্পট কুইজ করে দাও, আমি এগুলো করি স্টেজে। তার মধ্যে ডিল করার তালিকাটা তোমাকে ভাবতে হবে, এন্ড ইট মাস্ট বি আ ফানি ওয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম।